আচ্ছা, আজকে আমাদের বিষয় হলো ওয়েব কন্টেন্ট ক্রিয়েট পার্ট 4। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম পার্ট 3, আজকে পার্ট 4। তো আমরা আজকে আলোচনা করবো এগুলো ইনফরমেশন কীভাবে প্রসেস করব, ইনফরমেশন প্রসেসিং। আচ্ছা, আমাদের 3টে স্টেপ মেনলি আমাদের আর্টিকেল রাইটিং, ওয়েব কন্টেন্ট রাইটিং, এটা 3টে স্টেপ। একটা হচ্ছে ইনফরমেশন কালেকশন, একটা হচ্ছে ইনফরমেশন প্রসেসিং, আর একটা হচ্ছে আর্টিকেল রাইটিং। তো আমরা গত ক্লাস পর্যন্ত যেটা শিখেছিলাম, ক্লাস 1, 2 এবং 3তে আমরা ইনফরমেশন কীভাবে কালেক্ট করব। আমি স্টেপগুলো দেখাচ্ছি। আর্টিকেল রাইটিং স্টেপ। ওয়েব কন্টেন্ট ক্রিয়েটিং স্টেপস। রাখুন 3টে স্টেপ। একটা হলো ইনফরমেশন কালেকশন, আরেকটা হলো ইনফরমেশন প্রসেসিং, আর থার্ড পার্ট হলো ইনফরমেশন আর্টিকেল রাইটিং অথবা ওয়েব কন্টেন্ট ক্রিয়েট। তো আমরা মূলত যেটা আমরা শিখছি, ওয়েব কন্টেন্ট কীভাবে তৈরি করব। কিন্তু ওয়েব কন্টেন্ট তৈরি করার জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে, আমাদের প্রথমত ইনফরমেশন লাগবে। ইনফরমেশন মানে, আমরা সহজ করে যদি বলি, ইনফরমেশন মানে টেক্সট প্লাস ইমেজ প্লাস ভিডিওস প্লাস অ্যানিমেশন, তাই না? এই সবগুলো আমরা কীভাবে কালেকশন করব। তো ইনফরমেশন মানে টেক্সট, ইমেজ, ভিডিওস, অ্যানিমেশন সবগুলো মিলেই ইনফরমেশন। কারণ যে কোনো একটা আর্টিকেল লিখতে হলে আমাদেরকে সেই সংশ্লিষ্ট বিষয়ে টেক্সট লাগবে, ইমেজ লাগবে, ভিডিও লাগবে, অ্যানিমেশন লাগবে, আরও অনেক কিছু লাগবে। এই সব কিছু মিলেই ইনফরমেশন। তো আমরা প্রথম 3টে ক্লাসে শিখেছিলাম ইনফরমেশন কীভাবে কালেক্ট করব, কোন কোন সোর্স থেকে আমরা ইনফরমেশন কালেক্ট করব। আচ্ছা, আজকে আমরা শিখবো ইনফরমেশন প্রসেসিং কীভাবে করব। আমরা প্রথমত ইনফরমেশন কালেকশন করব। আমাদের কালেকশন করা যে ইনফরমেশনগুলো, সেগুলোকে আমরা প্রসেস করব। প্রসেস করার পরেই দেন আমরা ওয়েব কন্টেন্ট তৈরি করব। তাহলে আজকে আমরা আলোচনা করব শুধুমাত্র এই অংশটুকু, ইনফরমেশন প্রসেসিং। এবং আগামী ক্লাসটা আমাদের শেষ ক্লাস। আগামী ক্লাস আমরা আলোচনা করব ওয়েব কন্টেন্ট তৈরি করা। ঠিক আছে, ওয়েব কন্টেন্ট তৈরির কৌশলগুলো শিখব। আচ্ছা, এখন আমরা যে ইনফরমেশনগুলো কালেকশন করলাম, সেই কালেকশন করে ইনফরমেশনগুলোকে আমরা কীভাবে প্রসেস করব। তো দেখুন, আমরা কীভাবে আমরা ইনফরমেশনগুলোকে প্রসেস করব। প্রথম হচ্ছে কপি স্কেপ, গুগল ট্রান্সলেট, ভয়েস টু টেক্সট অথবা টেক্সট টু ভয়েস, গুগল ড্রাইভ, ড্রপবক্স, স্কাই ড্রাইভ, গুগল ক্যালেন্ডার, গুগল ওয়েদার, প্রোডাক্ট ইনফো। যাক, এগুলো তো আমি গত ক্লাসে দেখিয়েছিলাম। এগুলো তো গত ক্লাসে দেখিয়েছিলাম, তাই না? প্রোডাক্টের ইনফরমেশন, গুগল ওয়েদার, এগুলো দেখিয়েছিলাম। হ্যাঁ, গুগল ড্রাইভ দেখাবো। তাহলে ইনফরমেশনগুলোকে গ্যাদার কীভাবে করবো, ইনফরমেশনগুলোকে রিঅ্যারেঞ্জ কীভাবে করবো, মানে প্রসেস কীভাবে করবো। তো দেখুন, কপি স্কেপ। এখন প্রসেসিংয়ের প্রয়োজনটা কি? আমরা যে বিষয়ে আমরা আর্টিকেল লিখবো, যে বিষয়ে আমরা কোনো একটা কিছু লিখবো, সেই বিষয় নিয়ে আমরা অনেক ধরনের ইনফরমেশন কালেক্ট করবো। ইনফরমেশন কালেক্ট করার পরে আমরা ওইখান থেকে প্রয়োজনীয় তথ্যটুকু খুঁজে নেব, বাকিটুকু আমরা ফেলে দেবো, তাই না? এবং ওগুলোকে আমরা সাজাবো, আমাদের মতো করে আমরা সাজাবো। ও সাজানোর বিষয় হচ্ছে প্রসেসিং। ঠিক বিষয়টা এরকম, আমরা সবাই এই কাজটা স্কুল লাইফে, কলেজ লাইফে আমরা করছি। কোনো একটা বিষয়ে নোটস তৈরি করা,
কয়েকটা বিষয়ের হেল্প নিয়ে কয়েকটা বই থেকে একটা নোটস তৈরি করা। একটা বইতে হয়তো এই অংশটুকু ভালো, আরেকটা বইতে ওই অংশটুকু ভালো। তাহলে যে কোনো একটা টপিক নিয়ে যদি আপনি 3-4টা বই পড়েন, অনেক ভালো একটা নোটস আমরা তৈরি করতে পারি না? বিষয়টা এরকমই। তো আমরা এখন প্রসেস করব। তো প্রসেস করার জন্য আমাদের এই জিনিসের হেল্পগুলো লাগবে। এগুলো ছাড়া আরও অনেক কিছু আছে, আমি একটু পরে বলবো। প্রথমে দেখুন কপি স্কেপ। আচ্ছা, এরপর আছে স্পিনার চিপ। স্পিনার চিপ। আচ্ছা, প্রথমত কপি স্কেপ দেখুন। এখন কপি স্কেপ হলো আমার যে লেখাগুলা, মানে কপি চেক করা। কপি চেক মানে আমি যে লেখাটা লিখলাম সেই লেখাটা কোথাও থেকে হুবহু কিনা কপি চেক করা। দেখুন, আচ্ছা আগে আমি এখান থেকে বলি কপি চেক বিষয়টা কি। এখন আমি যদি কোনো একটা লেখা পাই কোনো একটা ওয়েবসাইটে, অথবা আমার কোনো একটা লেখা, সেটা যদি অন্য কোনো একটা লেখার সাথে হুবহু মিলে যায়, তাহলে আমারটা হবে কপি করা লেখা। ঠিক আছে? এবং কপি করা লেখাটাকে বলা হয় প্লেজারিজম। মানে যে কোনো একটা লেখা অন্য কারো লেখা যদি আপনি কোথাও পোস্ট করেন, কোথাও যদি পাবলিশ করেন, সেটা মানে আইনত সিদ্ধ হবে না। কারণ রবীন্দ্রনাথ একটা কবিতা লেখছে, এখন রবীন্দ্রনাথের কবিতা যদি আপনি নিজের বলে চালাই দেন, রবীন্দ্রনাথ কোনো কষ্ট পাবে না। আপনি যদি রবীন্দ্রনাথের কবিতাটা যদি রবীন্দ্রনাথের নাম দিয়ে যদি চালান, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি যত হচ্ছে প্রিন্ট করেন। ঠিক আছে? কিন্তু রবীন্দ্রনাথের কবিতা আপনি নিজের নামে চালালে কি সেটা দোষের। তো এই দোষটাকে বলা হয় প্লেজারিজম। প্লেজারিজম আপনাদের এই শব্দগুলো মনে রাখলে ভালো হবে, কারণ বায়ার আপনাকে কাজ করার সময়, এই ওয়েব কন্টেন্ট তৈরি করার সময় আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি প্লেজারিজম করবেন কিনা, অথবা প্লেজারিজমের ব্যাপারে আপনি কতটুকু জানেন। প্লেজারিজম, তো প্লেজারিজম হলো মানে কোথাও থেকে চুরি করে লেখা, কোথাও থেকে কপি করে লেখা, হুবহু কোনো জায়গা থেকে কপি করে লেখা। মনে করেন গরুর রচনা। এখন গরুর রচনা নিয়ে গরুর কয়টা হাত কয়টা পা সেটা আমরা সবাই জানি। এখন আপনি যদি বলেন যে গরুর 4টা পা, আরেকজনে বললো গরুর 4টা পা, এটা কি কপিরাইট? এটা কি কেউ বলবে যে তুমি আমার থেকে শুনে বলছো? কেউ বলবে? বলবে না। এখন ইনফরমেশনগুলো সেমই থাকবে। এখন 10 জন যদি 10টা গরুর রচনা লাগে, তাহলে 10টা রচনায় কি হবে? ইনফরমেশনগুলো সেম থাকবে না? কেউ বলবে না যে কেউ বলবে না যে গরুর 5টা পা, বলবে? সবাই সেমই বলবে। এখন তাহলে পার্থক্যটা কি? তাহলে সবাই তো একই কথাই বলবে। ঠিক আছে? একই কথা বললো, প্রত্যেকের একটা শব্দ হলেও বেশ কম থাকবে। শব্দ বলতে একজনের জিনিসটা ব্যাখ্যা করবে একভাবে, আরেকজনে কি আরেকভাবে বলবে। আমরা পুরো রচনাটা যদি পড়ি, একদম লাইন বা লাইন, অক্ষর বাই অক্ষর একরকম হবে না। একই কথা বলবে, একই জিনিস একই কথা যদি 10 জনে বলে 10 রকম হবে। একটা সিনেমার কাহিনী, 10 জন একটা সিনেমা দেখছে, এখন 10 জনের যদি কাছ থেকে যদি আপনি আলাদা আলাদাভাবে শুনেন, 10 জনে কি হুবহু একইভাবে বলবে, নাকি একটু পিস করে বলবে? মানে ওরা একই ঘটনাকে বলবে, সেম ঘটনাই বলবে, বাট বর্ণনার ধরনটা কি একই হবে না, তাই না? তো এখন কপি করা মানে হচ্ছে সেটাই, যদি আপনি কোথাও থেকে লেখা নেন এবং হুবহু ওই লেখাটা একদম পুরোপুরি ফটোকপি করে আপনার এখানে বসাই দেন, ওটা হচ্ছে কি করা? কপি করা। বাট আপনি যদি জিনিসটা পড়েন, পরে মূল ভাবটা বুঝে যদি আপনি আপনার মতো করে লেখেন, সেটাকে কপি করা বলবেন না। আমি কি বুঝতে পারছি? আপনি ইনফরমেশনগুলো নেওয়ার রাইট আপনার আছে, আপনি যে কোনো জায়গা থেকে ইনফরমেশনগুলো নিতে পারেন, এতে দোষের কিছু নেই। বাট অন্য কারো লেখা অক্ষর বা অক্ষর একদম পুরোপুরি কপি করে পেস্ট করা, ঠিক আছে, এটা হচ্ছে দূষণীয়। তো বায়ার যে আপনাকে কাজ দেওয়ার আগে যে জিনিসটা শিওর হবে, সেটা হচ্ছে আপনি কোনো করবেন কিনা, প্লেজারিজম করবেন কিনা। কারণ যদি প্লেজারিজম করেন, সেক্ষেত্রে কী হবে? বায়ারের সমস্যা হবে। কারণ ওদের দেশে ইউরোপ আমেরিকাতে কপিরাইট লটা খুবই স্ট্রং। এখন যদি প্লেজারিজম করে, বায়ারের ওয়েবসাইটে যদি প্লেজারিজম করা কোনো তথ্য যদি পাবলিশ হয়, সেটা যদি বা আপনি তৈরি করছেন, বাট সেটার জন্য অপরাধী হবে কে? বায়ার। ওই আইনি সমস্যার সম্মুখীন হবে বায়ার। তো সেই কারণে বায়ার ওয়েব কন্টেন্টের কাজ দেওয়ার আগে এই ব্যাপারে খুবই সচেতন। প্লেজারিজম, ঠিক আছে, মানে এটা কোনো কপিরাইট কন্টেন্ট কিনা। কোনো কপিরাইট কন্টেন্টকে আপনি হুবহু কি ওখান থেকে কপি করে যদি আপনার সাইটে দিয়ে দেন, এটা হবে প্লেজারিজম। ঠিক আছে? আচ্ছা, এখন প্লেজারিজম বিষয়টা কি আমি আরেকটু বলি। কোনো একটা লেখা যদি আপনি যদি ওয়েবে পাবলিশ করেন, কোনো একটা লেখা যদি আপনি ওয়েব পেজকে যদি কপি করে আপনি নিজে সেটা পড়েন,
আপনি কোনো একটা ওয়েবসাইটকে কপি করছেন, কপি করে আপনি নিজে নিজে সেটা পড়তেছেন, এটা কোনো না, প্লেজারিজম না। কোনো একটা ওয়েবসাইটকে আপনি কপি করছেন, কপি করে সেটা আপনি প্রিন্ট করছেন, সেটাও কি না, প্লেজারিজম না, সেটাও দূষণীয় না, কপিরাইট লঙ্ঘন হবে না। ঠিক আছে? আপনি কোনো একটা ওয়েব কন্টেন্টকে আপনি কপি করছেন, কপি করে আপনার সাইটে আপনি দিচ্ছেন, দিয়ে আপনি নিচে লিখে দিচ্ছেন সোর্স থেকে। ঠিক আছে? তাহলে সেটাও কি হবে না, প্লেজারিজম হবে না, কারণ আপনি কিনা সোর্সটা উল্লেখ করতেছেন। এতে করে অরিজিনাল কন্টেন্টের যে মালিক সে কি লাভবান হচ্ছে। আপনি আপনার এখানে যদি রবীন্দ্রনাথের একটা কবিতা দেন, কবিতা দিয়ে নিচে যদি লিখে দেন রবীন্দ্রনাথের কাব্য গ্রন্থ হতে সংগৃহীত, তাহলে এতে প্রচার হচ্ছে কার? রবীন্দ্রনাথের প্রচার হচ্ছে, তাহলে সেটা দূষণীয় না। তাহলে প্লেজারিজম বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে নিজের নামে চালানো, অন্য কারো লেখা নিজের নামে চালানো, সেটা হচ্ছে দূষণীয়। তো এখন আপনি যখন এখন আপনি যে লেখাটা লিখবেন সেই লেখাটা বায়ার চেক করবে যে আপনার লেখাটা কতটুকু অথেন্টিক। ঠিক আছে? কারণ আপনি প্রত্যেকে নিচ থেকে লেখছেন নাকি আপনার লেখাটা হুবহু অন্য কোথা থেকে আপনি কপি করে নিয়ে আসছেন, এটা বায়ার চেক করবে। তো বায়ার কীভাবে চেক করবে এই প্রসেসটা আপনারও জানা দরকার, কারণ আপনারও বিভিন্ন প্রয়োজনে এই জিনিসটা লাগবে। আপনার নিজের লেখা নিজেও চেক করতে হবে, অন্য কারো লেখাও চেক করতে হবে। তো একটা লেখা কপি করা লেখা কিনা, অথবা একটা লেখাতে প্লেজারিজম হয়েছে কিনা, আমরা সেটা কীভাবে বুঝবো? আমাদেরকে সেটা বুঝতে হেল্প করবে কপি স্কেপ। এবং অনলাইনে কপি স্কেপ ছাড়া আপনি অনেকগুলো পাবেন, ওয়েবসাইট পাবেন যারা কপি চেক করতে হেল্প করবে। মানে আপনি যে কোনো একটা লেখা, এই লেখাটা কপি করা লেখা নাকি এটা জেনুইন লেখা, এই লেখাটা আপনাকে চেক করতে হেল্প করবে। আপনি যদি কোনো নিউজ পেপার সম্পাদকের কাছে কোনো একটা কবিতা নিয়ে যান, কবিতা নিয়ে যদি বলেন যে এটা আমি লিখছি, মানে কোনো একজন কবির কোনো একটা কবিতা আপনি কি করছেন, ঠিক আছে, হুবহু নিছেন, নিয়ে আপনি কোনো সম্পাদকের কাছে গেছেন, গিয়ে বলছেন যে এটা আমি লিখছি, তাহলে সম্পাদক তো সারা পৃথিবীর সবগুলো বই পড়ে নেই, তাই না? সে হয়তো সবগুলো কবিতা তার মুখস্থও নাই, সে হয়তো জানবেও না এটা কি, সে হয়তো তার পত্রিকায় ছাপাই দেবে, ছাপা দেওয়ার পরে বোঝা যাবে যে কি, হয়তো পাঠকের রিয়েকশন দেখে সে বুঝতে পারবে যে না এটা ছিল প্লেজারিজম ছিল, কারণ তার কাছে কোনো টেকনোলজি নেই। কারণ আমাদের কাছে স্পষ্ট টেকনোলজি আছে, আমরা যে কোনো একটা লেখা যদি আমাদেরকে কেউ দেয়, আমরা সেটা যাচাই করে আমরা তাৎক্ষণিকভাবে বলতে পারবো যে এটা পৃথিবীর কোনো বই থেকে সেটা কপি হয়েছে কিনা। এটা শুধু বাংলাদেশের কোনো বই থেকে না, সারা পৃথিবীর কোনো বই থেকে, কোনো নিউজ পেপার থেকে অথবা কোথাও থেকে সেটা কপি হয়েছে কিনা। আমি কি বুঝতে পারছি? আমরা একদম 100% শিওরলি বলতে পারবো, এবং কোন জায়গা থেকে কপি হয়েছে সেটা আমরা সোর্সটা উল্লেখ করতে পারবো। তো আমরা এখন কপি চেক করব। দেখুন, মানে আপনি লেখাটা দেওয়ার পর, আপনার লেখাটা সাবমিট করার পর বায়ার কীভাবে চেক করবে আপনার লেখাটা জেনুইন কিনা। ঠিক আছে? আমি সেটাই দেখাচ্ছি। তো যেহেতু আপনি বায়ার চেক করবেই, তো সে কারণে আপনি নিজের লেখাকে আগে নিজে চেক করবেন, নিজে চেক করে তারপর আপনি বায়ারের কাছে সাবমিট করবেন, যেটা বায়ার আপনার লেখার কোনো ভুল ধরতে না পারে। দেখুন, আমরা প্লেজারিজম চেক করব অথবা কপি কন্টেন্ট চেক করব। তাহলে আপনি গুগলে সার্চ করবেন। আচ্ছা, কপি কন্টেন্ট চেক করার জন্য যে ওয়েবসাইটটা, এটা হচ্ছে copyscape.com www.copyscape.com। এটা হচ্ছে মানে প্লেজারিজম চেক করার জন্য। আর কপিস্কেপ কীভাবে করবেন এটা আমি আমার সিরিজে বিস্তারিত লিখেছি, এই কপিস্কেপ কীভাবে ইউজ করবেন। আমার এসইউর সিডি নাম্বার 8-এ এই যে কপিস্কেপ ইন্টারনেট 19-এ 8 নম্বর সিডির 19 নম্বর লেসন। কপিস্কেপ আমাদের কি ইউজ করার, এই যে কপিস্কেপ কিভাবে ইউজ করবেন, কিভাবে কি করবেন সেটা আমি বিস্তারিত এখানে দিয়েছি। আমার বাইরের ওয়েবসাইট থেকে কোনো কন্টেন্ট আর্টিকেলের রিলেটেড সেট করে রাখেন, তাহলে আপনার ওয়েবসাইট থেকে কেউ যদি, ঠিক আছে, এখানে আমি বিস্তারিত দেখিয়েছি। তো কপিস্কেপ যে জিনিসগুলো করতে পারবে সেটা হচ্ছে প্রথমত কপি চেক করা। আপনি কোনো একটা লেখা লিখছেন, এই লেখাটা কপিরাইটেড কন্টেন্ট কিনা এটা সে চেক করবে। এই লেখাতে কোনো প্লেজারিজম আছে কিনা, মানে কোনো একটা প্যারা অথবা কোনো একটা অংশ হুবহু অন্য কোনো লেখা থেকে হয়েছে কিনা। কারণ পৃথিবীর যে কোনো বই, যে কোনো নিউজ পেপার, সেটা কোনো না কোনোভাবে সেটা নেটে চলে আসে। আর কপিস্কেপ কী করে, ওই সব কিছুর মধ্যে সে যাচাই করে সে করে
দেখে যে এটা কোনো কোথাও থেকে কোনো সোর্স থেকে সেটা কপি হয়েছে কিনা, এবং সেই সোর্সগুলোর লিঙ্কগুলো আমাদেরকে দিয়ে দেয়। এক নম্বর হচ্ছে এটা কপি চেক করে, আর 2 নম্বর হলো আপনার ওয়েবসাইটে আপনি গার্ড দিতে পারেন। আপনার ওয়েবসাইটে যদি আপনি কপি স্কেপ বসান, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট থেকে কেউ যদি কোনো কন্টেন্ট চুরি করে নিয়ে অন্য কোনো ওয়েবসাইটে যদি পাবলিশ করে, সাথে সাথে কপি স্কেপ আপনাকে SMS করবে, আপনাকে অ্যালার্ট দেবে, ঠিক আছে, যে তুমি বসে আছো কেন, চুরি করে নিয়ে যাচ্ছে। তো কপি স্কেপ এক নম্বর হচ্ছে এই আমাদেরকে আইডেন্টিফাই করতে হেল্প করে, আমাদের এই লেখাটা কপি করে লেখা কিনা, আপনার কাছে যে লেখাটা আছে সেই লেখাটা কপি করে লেখা কিনা। আর 2 নম্বর হচ্ছে আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টিগুলো আমাদের মানে ওয়েবসাইটটাকে সে প্রোটেক্টেড রাখে, যাতে কেউ আমাদের এখান থেকে লেখা চুরি করে নিয়ে যেতে না পারে। আচ্ছা, কপি স্কেপ ছাড়াও আরও অনেকগুলো সিস্টেম আছে। দেখুন, আপনি যদি গুগলে সার্চ করেন কপি চেকার, ডুপ্লিকেট চেকার, ডুপ্লি চেকার অথবা প্লেজারিজম চেকার, যে কোনোটা দিয়ে সার্চ করলে আপনি অনেকগুলো ওয়েব সার্ভিস পাবেন যারা আপনাকে কন্টেন্ট এই লেখা চুরি ইয়ে করতে হেল্প করবে। কপি চেকার আসছে না? কপি চেকার, এই যে প্লেজারিজম চেকার, কপি স্কেপ, ডুপ্লি চেকার, অনেক কিছু আসছে না? আপনি প্লেজারিজম চেকার লেগে সার্চ করলে আসবে, ডুপ্লি চেকার লেগে সার্চ করলে আসবে, আবার কি কপি চেকার লেগে সার্চ করলে আসবে। মানে আপনি আপনার লেখাটা কপি কিনে সেটা আপনি চেক করতে চান, আমি জাস্ট কপি চেকার লেগে সার্চ করলাম, এখানে অনেকগুলো আসছে। তার মধ্যে এটা দেখেন, এই যে এখানে লেখা আছে প্লেজারিজম চেকার, ওয়েবসাইটের নাম হলো duplicchecker.com। আমি প্লেজারিজম চেকার লেগে সার্চ করি, PLAGIARISM, প্লেজারিজম চেকার। যে প্লেজারিজম চেকার, ডুপ্লি চেকার, আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? আমরা এরকম শত শত সার্ভিস পাবো যারা মানে ডুপ্লিকেট কন্টেন্ট চেক করতে আমাদেরকে হেল্প করবে। আমি একটাতে যাচ্ছি, ডুপ্লি চেকার। এখানে কি বলছে, জাস্ট আমরা ফাইলটা এখানে দেবো, অথবা ব্রাউজ করবো। MS ওয়ার্ডের ফাইল, এক্সেলের ফাইল, সেটা যত বড় ফাইল হোক না কেন আমরা এখানে হয়তো ব্রাউজ করবো, অথবা আমরা কপি করে কন্টেন্টটা এখানে দেবো। দেখুন, আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা কন্টেন্ট এখানে দিচ্ছি। আমি অ্যাজান আর্টিকেলস থেকে একটা কন্টেন্ট নিয়ে এখানে আমি দেবো, দেখি সে ধরতে পারে কিনা। মনে করেন এই লেখাটা আমি কপি করব, কপি করে আমি ওখানে দেবো। এলাকাটা আমি কোথেকে নিচ্ছি? অ্যাজাইন থেকে, অ্যাজান আর্টিকেলস। আমি জাস্ট একটুকু কপি করলাম, কপি করে আমি এই বক্সে দিলাম। আমি এটা এলাকাটা কপি কিনা সেটা আমি চেক করতেছি, এবং অরিজিনাল সোর্সটা সে ধরতে পারে কিনা সেটা আমি চেক করে দেখতেছি। তাহলে আমি একটা কপি করে লেখা কী করলাম, আমি এখানে দিলাম, ঠিক আছে, দিলাম। দেওয়ার পর আমি চেক করব। সার্চ নাও, না লুকিং ফর এ নিউ হোম, এটা হবে সার্চ। সে সার্চ করতেছে, পুরো ওয়েবে সে সার্চ করতেছে, হাজার হাজার লাখ লাখ সাইট সে সার্চ করতেছে, কোথেকে এই জিনিসটা মানে কোথা থেকে কপি করা হয়েছে কিনা সে চেক করতেছে। একটু পরে আমাদেরকে রেজাল্ট দিবে। হ্যাঁ,
কই নো প্লাজারিজম ডিক্টেট হ্যাঁ না অর্ধেক এক প্যারা নিয়ে আসলে হবে, এক প্যারা নিয়ে আসলে সে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে। হুম আমরা আরেকটা লেখা দিয়ে দেখি। আচ্ছা এটা কাজ করতেছে না, আমরা আরেকটা সাইডে যাই। প্লাজারিজম চেকার, কপি চেকার, ডুপ্লি চেকার। প্লাজারিজম input the text here দিলাম। check duplicate content, হ্যালো এটা আমরা সরাসরি কন্টেন্ট দিয়েও সার্চ করতে পারি, আবার যেটি ইউআরএল সেই ইউআরএলটা এখানে দিলেও ওই ওয়েবসাইটের কোনো কন্টেন্ট আমরা যে ওয়েবসাইটটাকে চেক করব ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিলেও ওই পুরো ওয়েবসাইট চেক করে সে বলবে যে ওয়েবসাইটের কোনো কন্টেন্ট ইয়া করা আছে কিনা, প্লাজারিজম করা আছে কিনা। এই যে সে অনেকগুলো সোর্স ইউনিক কি ব্যাপার পেমেন্ট করতেছে কেন? না না সাইন ইন না করলেও কথা বলবো তো।
সার্চ করতেছে। যাই হোক, আপনারা এটুকু বুঝতে পারছেন যে আমরা কপি চেক করার জন্য যদি আমরা অনলাইনে সার্চ করি, যদি গুগলে সার্চ করি প্লাজারিজম চেকার অথবা কপি চেকার অথবা ডুপ্লিকেট কন্টেন্ট চেকার লিখে যদি সার্চ করি, তাহলে আমরা অনেকগুলো ওয়েব সার্ভিস পাবো, অনেকগুলো সফটওয়্যার পাবো, আমরা যেগুলো দিয়ে চেক করতে পারবো। আচ্ছা, আসতে একটু দেরি হচ্ছে। আচ্ছা, আপনারা এই বিষয়টা দেখবেন, বাসায় দেখে চেক করবেন, কোনো প্রবলেম হলে আমি আগামী ক্লাস আবার দেখাবো। আপনারা সিস্টেমটা বুঝতে পারছেন? এই মুহূর্তে অনলাইন থেকে এটা কাজ করতেছে না, কাজ করতে একটু দেরি হচ্ছে। এটা মাঝে মধ্যে নেটের কারণে হতে পারে, মাঝে মধ্যে ওয়েবসাইট ডাউনলোড কারণে হতে পারে, ঠিক আছে, ঠিকভাবে কাজ না করতে পারে। বাট আমরা শিখতেছি প্রসেসটা, ঠিক আছে। আপনারা কি প্রসেসটা বুঝতে পারছেন যে আমরা যে কোনো ধরনের ডুপ্লিকেট কন্টেন্ট আমরা চেক করতে পারবো? এটুকু ক্লিয়ার? তাহলে আপনারা করে দেখবেন, করে যদি দেখেন যে কাজ করে না, তখন আমরা আগামী ক্লাসে এটা নিয়ে আবারও আলাপ করবো। এই যেখানে বলতেছে প্লাজারিজম অ্যাপ্রক্সিমেটলি 6% ইন ওয়ান সোর্স, চেক অথর টেক্সট। ওই যে লেখাগুলো প্লাজারিজম, যে লাইনগুলো হচ্ছে, সেগুলো ওরা করে দিচ্ছে, এখান থেকে প্লাজারিজম হচ্ছে। বাট আমরা তো পুরোটাই করছিলাম প্লাজারিজম, তাই না? আমি আরেকটা চেক করে দেখছি। দেখেন, দিস পেপার মে বি প্লেজারাইজড, দ্য পার্সেন্টেজ অফ অরিজিনাল কন্টেন্ট ইজ দিস পেপার টু লো। এই যে এখানে দিয়ে দিচ্ছে না লিঙ্কগুলো, যে আমরা যখন এই লেখাটাকে চেক করলাম, সাধারণত কি বললো এখানে, এখানে বললো প্লেজারিজম পাওয়া গেছে, এটা অরিজিনালিটি 0%, তাই না? এরপরে এবং দ্য ফলোয়িং ওয়েব পেজেস মে কন্টেইন কন্টেন্ট ম্যাচিং দিস ডকুমেন্ট, মানে
ইয়া থেকে পাওয়া গেছে যে ওয়েবসাইট থেকে সেই সাইটগুলো লিঙ্কও দিয়ে দিয়েছে। এই যে সরাসরি চলে আসছে না, মানে কোত্থেকে আমরা কপি করেছিলাম সেই সাইটগুলোর লিঙ্কও অটোমেটিক্যালি এখানে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, না না এজেন্ট থেকে না, এই যে আমি একটু আগে এখান থেকে কপি করছি আমি আর্টিকেল বেস থেকে। আমি আবারও দিচ্ছি দেখেন, এটা আর্টিকেল বেস থেকে দিয়েছিলাম একটু আগে, এই যেটা, ঠিক আছে। এই যে হুবহু এটাই, এই যে আমরা যেখান থেকে দিয়েছিলাম একটু আগে, ওই লিঙ্কটা সরাসরি নিয়ে আসছে। তাহলে অনলাইন থেকে যে কোনো জায়গা থেকে, সেটা কোনো নিউজ পেপার হোক, কোনো ব্লগ সাইট, ফোরাম সাইট, ফেসবুকের পেজ, যে কোনো পেজ হোক, আপনি যেখান থেকেই কপি হবে সেখান থেকে এই সফটওয়্যারগুলো খুঁজে নেবেন। এখন এই কাজটা করার জন্য সফটওয়্যারও আছে, আবার অনলাইন সার্ভিসও আছে। তো অনলাইন সার্ভিস সার্চ করার জন্য আপনি যদি গুগলে সার্চ করেন প্লাজারিজম চেকার অথবা ডুপ্লি চেকার অথবা কপি চেকার সার্চ করে আপনি অনেকগুলো ওয়েবসাইট পাবেন যেখান থেকে সরাসরি আপনি এটা চেক করতে পারবেন। যেমন এটা হচ্ছে একটা ওয়েবসাইট, এখান থেকে আমরা সরাসরি চেক করলাম। এখন আপনি যদি চান যে সফটওয়্যারের মাধ্যমে কাজটা করবেন, তাহলে আপনি সফটওয়্যার লিখে যদি সার্চ করেন আপনি সফটওয়্যার পাবেন, মানে ডুপ্লিকেট চেকার সফটওয়্যার, ঠিক আছে। সফটওয়্যারটা ইয়া হয় কপি চেকার সফটওয়্যার, কপি চেকার সফটওয়্যার। আমরা অনেকগুলো ইয়া পাবো, সফটওয়্যার পাবো। আমরা সফটওয়্যারগুলো কম্পিউটারে ইনস্টল করে সরাসরি আমরা কাজ করতে পারবো। তবে কপি চেকার জন্য সবচেয়ে যেটা ভালো সেটা হলো কপি স্কেপ। এই যে কপি স্কেপ, এবং কপি স্কেপ নিয়ে বিস্তারিত কীভাবে কাজ করবেন সেটা আমার ইয়াতে ওই সিডিতে বিস্তারিত দেওয়া আছে। যে আমি 19 নম্বর সিডিতে 8 নম্বর সিডির 19 নম্বর লেসনে কপি স্কেপ কীভাবে ইউজ করবেন তার বিস্তারিত আমি দিয়েছি। আমরা কি কপি স্কিপ করে যেতে পারি? আপনারা কপি স্কেপ বুঝতে পারছেন? কপি চেক করা, আচ্ছা হ্যাঁ বুঝিনি। নিচের লেখা নিজের লেখা চুরি হবে কেন? একটা আর্টিকেল সাইটে দিচ্ছেন, অন্য আর্টিকেল সাইটে না দেওয়া যাবে না। কারণ আপনি একটা কবিতা একটা জিনিস এক পত্রিকা দিয়েছেন, আবার সেম জিনিস আরেক পত্রিকা দিয়েছেন, ঠিক আছে, ওটা করা যাবে না, ঠিক আছে। বাট আপনার যদি একাধিক ওয়েবসাইট থাকে আপনার ইয়াতে, ওইগুলোতে আপনি দিতে পারবেন, ঠিক আছে, এক্ষেত্রে সমস্যা নেই। আচ্ছা, এরপরে দেখেন স্পিনার চিপ সম্পর্কে আপনারা জানেন। এখন আমরা যদি চাই যে প্লাজারিজম না হোক, অথবা আমরা কোথাও থেকে কোনো একটা লেখা নিলাম, ওই লেখাটা আমরা আমাদের মতো করে করব। এখন আর্টিকেল লেখার জন্য আপনি মেইনলি যে কাজটা করবেন সেটা হলো, মানে ওয়েব কন্টেন্ট তৈরি করার জন্য আপনারা মেইনলি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে কোনো একটা কন্টেন্ট, যে কোনো একটা ইনফরমেশন নেবেন এবং সেই ইনফরমেশনগুলো বুঝে নিজের মতো করে লিখবেন। এটা হচ্ছে নিয়ম। ইনফরমেশন নেবেন, ইনফরমেশন বুঝে নিজের মতো করে লিখবেন। এখন যদি আপনি চান, আপনি সেটা আর একটু সহজ করে করতে পারেন ইয়ার মাধ্যমে, কপি স্ক্রিপের মাধ্যমে, মানে আর্টিকেল স্পিন করতে পারেন। স্পিনটা হচ্ছে কী করা, রিঅ্যারেঞ্জ করে দেওয়া, মানে একটা লাইন কী করা, মানে এমনভাবে চেঞ্জ করে দেওয়া যাতে সেটার মিনিংটা ঠিক থাকে, বাট ইয়াটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, আমরা একটা জিনিসকে অ্যাক্টিভ ভয়েসে বলতে পারি, প্যাসিভ ভয়েসে বলতে পারি। তাহলে অ্যাক্টিভ ভয়েসে যেটা ইয়া কাজ, তাই না, যেমন নাপিত আমার চুল কাটলো, এটার যে সেন্স, আমি নাপিতকে দিয়ে চুল কাটালাম, এটাও কিন্তু একই জিনিস, কাজটা কিন্তু একটাই হয়েছে, তাই না। তো একটাই কাজ হচ্ছে, বাট আমরা এটাকে বিভিন্নভাবে বলতে পারি, ঠিক আছে। এটাকে নেগেটিভ ফর্মে বলতে পারি, পজিটিভ ফর্মে বলতে পারি, ঠিক আছে। এই অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অনেক ইয়াতে আমরা বলতে পারি, অনেক ফর্মেটে আমরা বলতে পারি। তো এখানে কপি স্কেপ থেকে আপনি যদি কোনো একটা লেখা নেন এবং সেটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, নিজের হাতে যদি সেটাকে চেঞ্জ করেন, ওটাকে বলবে আর্টিকেল রিরাইট করা। আপনি কোনো একটা আর্টিকেল নিয়েছেন, সাপোজ এই আর্টিকেলটা, মেডিকেল সফটওয়্যার কি ফিচার টু লুক দ্য হোয়েন ইউ বাই ওয়ান। আচ্ছা, মেডিকেল সফটওয়্যার নিয়ে এই একটা লেখা। এখন এই লেখাটাকে যদি আপনি হুবহু লেখেন, সেটা কী হবে, কপি প্লাজারিজম হবে। বাট এই লেখাটাকে যদি আপনি পড়ে বুঝে যদি আপনি নিজের মতো করে লেখেন, সেটা হচ্ছে আর্টিকেল রিরাইটিং। আর্টিকেল রিরাইট করা সেটা দোষের কিছু না, ঠিক আছে।
আপনি এটাকে রিরাইট করে আপনি নতুন কিছু কিছু অ্যাড করেন, কিছু বাদ দেন, এটা আপনি আপনার মতো করে সেটা একটা লিখতে পারেন। এটা মানে দোষের কিছু হবে না। আচ্ছা, এখন আপনি যদি চান যে আপনি রিরাইট করবেন না, তাহলে আপনি নিজের হাত দিয়ে যখন করবেন সেটাকে কি বলে? রিরাইট করা, আর্টিকেল রিরাইটিং। আর যদি সফটওয়্যার দিয়ে করেন, এই আর্টিকেল রিরাইটিংয়ের কাজটা সফটওয়্যার দিয়ে করা যায়। সফটওয়্যার দিয়ে যদি করেন সেটাকে বলা হয় স্পিন করা। ঠিক আছে? রিরাইট করা, রিরাইট করা হচ্ছে নিজের হাত দিয়ে, নিজের হাতে। আপনি নিজের হাতে যদি চেঞ্জ করেন সেটাকে বলবে রিরাইট করা। স্পিন করাটা কি? সফটওয়্যার দিয়ে যদি করেন স্পিন করা। তাহলে আর্টিকেল লেখার জন্য, কন্টেন্ট লেখার জন্য সবচেয়ে যেটা ভালো সেটা হচ্ছে রিরাইট করা। আপনি জিনিসটা পড়বেন, পড়ে বুঝবেন, অথবা এই রিলেটেড কয়েকটা লেখা আপনি পড়বেন, পড়ে আপনি নিজের মতো করে একটা কিছু লিখবেন। এটা হচ্ছে আর্টিকেল কন্টেন্ট লেখার প্রকৃতি নিয়ম। কিন্তু যদি আপনি চান, যদি আপনি শর্টকাটে অনেক বেশি আর্টিকেল আপনাকে তৈরি করতে হয়, তাহলে আপনি স্পিন করে তৈরি করতে পারেন। এখন আমি দেখাবো স্পিন করে কীভাবে আর্টিকেল তৈরি করব, মানে একটা আর্টিকেলকে কীভাবে আমি নিজের মতো করে রিরাইট করব, মানে স্পিন করব। দেখুন, আমরা এই কাজটা করবো স্পিনার চিপ দিয়ে। আচ্ছা, আমি স্পিনার চিপ ছাড়াও আমরা আরও অনেকগুলো ইয়া পাবো। যে কোনো কাজ করার জন্য আমরা কয়েকটা স্টেপে যেতে পারি। একটা হচ্ছে সফটওয়্যার দিয়ে, আর হলো ওয়েব বেসড সার্ভিস দিয়ে। আমি এখন দেখাচ্ছি আমি ওয়েব বেসড সার্ভিস। ওয়েব আর্টিকেল স্পিনার, আর্টিকেল স্পিনার সাইট, আর্টিকেল স্পিনার। তাহলে দেখেন অনেকগুলো সাইট আমরা পাচ্ছি যারা সম্পূর্ণ ফ্রিতে আর্টিকেল স্পিন করে দিবে। যেমন ফ্রি আর্টিকেল স্পিনার, ফ্রি স্পিনার, অনেকগুলো আছে না? মানে আমরা যে কোনো একটা আর্টিকেল নেব, কপিরাইট করে একটা আর্টিকেল আমরা নেব, আমরা সেটা সফটওয়্যারে স্পিন করব। আমরা এমনভাবে সেটাকে মানে উল্টাপাল্টা করে দেবো, মূল ভাবটা ঠিক থাকবে কিন্তু লেখাগুলো উল্টাপাল্টা হয়ে যাবে। মানে লেখাগুলো কি, ওই লেখার ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আমরা এমনভাবে রিঅ্যারেঞ্জ করবো ওই লিখিটা ওই অরিজিনাল যে ওই লেখার মালিক সে মানে কি এটাকে আর দাবি করতে পারবে না যে এটা তার। ঠিক আছে? তো আমরা আর্টিকেল স্পিন করার জন্য আমি সার্চ করলাম আর্টিকেল স্পিনার সাইট। এখানে অনেকগুলো সাইট আসলো, আমরা যেগুলো দিয়ে আর্টিকেল স্পিন করতে পারবো। আমি একটা সাইটে যাচ্ছি। তারপরে ইনপুট টেক্সট, আউটপুট টেক্সট। আমরা এখানে ইনপুট করব অরিজিনাল ওই কপিরাইট করা কন্টেন্টটা, আর এখানে কী হবে, ইয়াটা বের হবে। আমি জাস্ট ইয়া করে দেখাচ্ছি। যে কোনো একটা লাইন বলেন, একটা সেন্টেন্স দিয়ে বলে জিনিসটা বোঝা যাবে। বলেন যে কোনো একটা সেন্টেন্স বলেন। হ্যাঁ, ওরে বাবা, এত কঠিন কেন? আমি লিখলাম করিম ইজ এ গুড বয়। তাহলে দেখেন কি হয়। দেখেন আমি লিখলাম করিম ইজ এ গুড বয়, কি চলে আসলো করিম ইজ এ ডিসেন্ট কিড। ঠিক আছে? তাহলে মিনিংটা প্রায় সেম, বাট ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেল। তো আমরা একটা লেখা দিলাম, এটা এই দুটার মিনিং কিন্তু সেম, কিন্তু কি হলো একটু চেঞ্জ হয়ে গেল। তো এখন আমরা যদি বড় কোনো প্যারাগ্রাফ দিই, এখন আমি তো এটা দিলাম, এখন আমি বড় একটা প্যারাগ্রাফ দেবো। দেখেন বড় একটা প্যারাগ্রাফ দিলে কি হয়, আমরা যেটা নিয়েছিলাম মেডিকেল সফটওয়্যার নিয়ে, এই একটুকু লেখা আমি স্পিন করব। একটুকু লেখা আমি নিলাম, কপি
পেস্ট করব, ঠিক আছে? এই পুরো লেখাটাকে আমি স্পিন করব, একদম পুরো আর্টিকেলটাকে আমরা স্পিন করতে পারবো। আচ্ছা, পুরো আর্টিকেলটাই নিই, নিশ্চয় যখন পুরোটাই নিই। এখন মেডিকেল সফটওয়্যার নিয়ে কোনো একটা লেখা আমাকে লিখতে হবে। আমি মেডিকেল সফটওয়্যার নিয়ে একটা লেখা আমি নেট থেকে কালেক্ট করলাম, কালেক্ট করে আমি হুবহু এই লেখাটাকে কি স্পিন করে নতুন একটা আর্টিকেল লিখবো। এখানে পেস্ট করলাম, 565 না, স্পিন টেক্সট। দেখেন হয়ে গেছে না সাধারণত? দেখেন আমরা লেখাগুলো পড়ি, দেখেন কীরকম চেঞ্জ করছে। দেখেন, টেকনোলজি হ্যাজ মেড ইটস ওয়ে ইনটু দ্য মেডিকেল ওয়ার্ল্ড as well. Innovation has advanced into the therapeutic world too. মানে পুরোপুরি চেঞ্জ, সেন্সটা ঠিক রাখছে কিন্তু ওয়ার্ডগুলো চেঞ্জ করে দিচ্ছে। বিভিন্ন শব্দের বদলে সে সিনোনিম ইউজ করছে, ফরম্যাটটা চেঞ্জ করে দিচ্ছে, ঠিক আছে? তো যার ফলে একটা অরিজিনাল মালিক এই পুরো লেখার যে মিনিংটা, এই পুরো লেখার যে মিনিং সেম, কিন্তু কি হচ্ছে ওই পুরো ফরম্যাটটা চেঞ্জ করছে। যেমন ফরম্যাটটা কীভাবে চেঞ্জ করছে? প্রথমত শব্দগুলো চেঞ্জ করছে, শব্দের যে কি প্রতিশব্দগুলো ইউজ করছে, সিনোনিমগুলো। যেমন আগুন, ফায়ার অর্থ আগুন, ফ্লেম অর্থ আগুন। তাহলে আপনি যদি এক জায়গায় লেখেন ফায়ার, সেটা সে স্পিন করে কি করবে? ফ্লেম করে দেবে, তাই না? তো এইভাবে মানে একটা শব্দের অনেকগুলো প্রতিশব্দ রাখে, সে প্রতিশব্দ বসায় করে। আবার একটা সেন্টেন্সের অনেকগুলো ফরম্যাট থাকে, তাই না? যেমন কি ওই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ফরম্যাট আছে না, ঠিক আছে? ওই ফরম্যাটগুলো চেঞ্জ করে। আবার একটা কথাকে অনেকভাবে বলা যায়, নেগেটিভভাবে বলা যায়, পজিটিভভাবে বলা যায়, তাই না? আবার ইন্টারোগেটিভ ওয়েতে বলা যায়। যেমন করিম ভালো ছেলে, ঠিক আছে? তো আমরা যদি বলি যে করিমের মতো ভালো ছেলেই হয় না, তাহলে করিম ভালো ছেলে এভাবে বলা যায়। আবার করিমের মতো ভালো ছেলেই হয় না, এটা আমরা নেগেটিভ সেন্সে আমরা কি পজিটিভ কথা বলতে পারি, তাই না? আবার বলতে পারি কি, করিম যদি ভালো না হয় তাহলে ভালো ছেলে কে? এটা কি? এটা হচ্ছে কোশ্চেন আকারে কি এখানে করিমের কথাই বলা হচ্ছে, তাই না? আবার আরও আমরা জিজ্ঞেস করতে পারি যে তুমি কি করিমের মতো ভালো ছেলে আর দুনিয়াতে একটা দেখছো? এটাও ইয়ে না? তাহলে করিম একটা ভালো ছেলে, এই কথাটাকে আমরা অনেকভাবে বলতে পারি, ঠিক আছে? অনেক ফরম্যাট আমরা বলতে পারি। তাহলে সেন্টেন্সের ফরম্যাট চেঞ্জ করে স্পিন যেভাবে করে, সেন্টেন্সের ফরম্যাট চেঞ্জ করে, তারপর ওই চেঞ্জ করে, সিনোনিম চেঞ্জ করে, ঠিক আছে? এমনভাবে জিনিসগুলোকে চেঞ্জ করবে যেন সেগুলোকে আর একদম বোঝাই যাবে না যে এগুলা ওই সোর্সের সাথে আর মিলবে না। আপনারা এটাকে বুঝতে পারছেন স্পিন করাটা? তাহলে এরকম অনেকগুলো ওয়েব সার্ভিস আপনি পাবেন, ওয়েব বেসড সার্ভিস, যেখান থেকে আপনি সরাসরি স্পিন করতে পারবেন। ক্লিয়ার? তো স্পিন করার জন্য তাহলে স্পিন করার জন্য, আচ্ছা এই আমি যে বিষয়টা বলতেছি বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর্টিকেল লেখার জন্য। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? আমি প্রথমে বলতেছি যে আর্টিকেল লেখার জন্য, ওয়েব কন্টেন্ট লেখার জন্য সবচেয়ে ভালো সেটা কি? সেটা হচ্ছে নিজে পড়বেন, পড়ার পর বুঝার পর নিজের মতো করে লিখবেন। মানে কি করা? রিরাইট করা সবচেয়ে ভালো। আপনি যদি ভালো মানের কন্টেন্ট তৈরি করতে চান, সেটা অবশ্যই রিরাইটই করতে হবে। স্পিন করে আমরা ওই রিরাইটিংয়ের কাজটা আমরা সফটওয়্যার দিয়ে করতে পারি, ওইটাকে বলা হয় স্পিন, ঠিক আছে? বাট স্পিন করলে সেটা মানুষের যেভাবে লাগবে সেরকম হবে না, এখানে কিছুটা লেকিংস থাকবে, কারণ মানুষ যেভাবে বলে, ঠিক আছে? যেমন আমি বললাম কি যে আমি কি আগুন নিয়ে, মানে বাচ্চারা কি আগুন নিয়ে খেলা করো না, ঠিক আছে? এখন আগুনের প্রতিশব্দ আমি ইউজ করলাম ফায়ার, মানে আগুন হিসেবে আমি কি বললাম ফায়ার। এখন ফায়ারের পরিবর্তে যদি ফ্লেম ইউজ করা হয়, তখন ওই প্রতিশব্দ, ওই ফ্লেমটা হয়তো ওইখানে বসবে না। আমি কি বুঝাতে পারছি? মানে একটা প্রতিশব্দ এক জায়গায় বানাই, এটা ওয়ার্ডের মিনিং অনুযায়ী কি কোন প্রতিশব্দ কোথায় বানাবে সেটা কিন্তু ডিপেন্ড করে। কিন্তু স্পিনার চিপকে দিলে, ওই সফটওয়্যারকে দিলে সে ইচ্ছা মতো করবে। তো যার ফলে অনেক সময় সেন্টেন্সের যে ওয়েট, সেই ওয়েটটা ঠিক থাকে না।
সেন্টেন্সের যে মিনিং, অনেক সময় মিনিংটা কী হয়ে যায়, একটু চেঞ্জ হয়ে যেতে পারে। তো এটা আমরা করবো কখন? আমরা এটা করার পর আমরা আবার নিজে পড়ে দেখবো যে কোথাও কোনো ইয়াটা আছে কিনা। এখন এটা মনে করার কোনো কারণ নাই যে, অথবা খুশি হওয়ার কোনো কারণ নাই যে আমি একটা লেখা এখানে দিলাম, দেওয়ার সাথে সাথে কি পুরো লেখাটা চেঞ্জ হয়ে গেল, মানে পুরো আর একটা আর্টিকেল তৈরি হয়ে গেল। এটা খুশি হওয়ার কোনো কারণ নাই। আসলে আপনি যেভাবে পারবেন, মানুষ যেভাবে পারবে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে, কম্পিউটার সফটওয়্যার সেভাবে মিনিংফুল সেন্টেন্স পুরোপুরি তৈরি করতে পারে না। সে যদি এখানে 100টা লাইন থাকে, 100টা লাইনের মধ্যে অনেকগুলো লাইনে ভুল আছে, হয়তো সেন্টেন্স কত ভুল আছে, অথবা কি এই আপনার সিনোনিমে ভুল আছে, অথবা অনেক কিছুতে ভুল আছে, অথবা বুঝানোতে অনেক কিছুতে ভুল থাকে। ঠিক আছে, মানুষ যেভাবে বুঝতে পারে সফটওয়্যার সেভাবে বুঝতে পারে না, মানুষ যেভাবে লিখতে পারে সফটওয়্যার সেভাবে লিখতে পারে না। তো স্পিন করার পর অবশ্যই আপনাকে পড়তে হবে। পড়ার পর আপনি দেখবেন যে এটা সেন্স মেক করতেছে কিনা, এটা মিনিংফুল হচ্ছে কিনা। আমি কি বুঝতে পারছেন? যদি মিনিংফুল হয় তাহলে ঠিক আছে, আর যদি মিনিংফুল না হয়, যেখানে যেখানে আপনার অড লাগতেছে, মানে আপনি নিজে পড়ে বুঝতে পারতেছেন কিনা। একটা লেখায় স্পিনার চিপ দিয়ে স্পিন করার পরে আপনি নিজে সেটাকে পড়ে দেখবেন। পড়ে দেখার পর যদি আপনি নিজে বুঝতে পারেন, ইটস ওকে। যদি বুঝতে না পারেন, তাহলে মনে করেন কি এখানে সমস্যা আছে, আপনি আরেকটা ইয়া করবেন, মানে ওই যেখানে যেখানে প্রবলেম আছে সেগুলো চেঞ্জ করে দেবেন। এই সফটওয়্যারটা কি অন্যভাবে করবে না সবসময় একইভাবে করবে? এটা আচ্ছা আমি বলতেছি, এটা আমরা যেটা করলাম এটা হচ্ছে কি একভাবেই করবে। এটা হচ্ছে একটা ওয়েব বেসড সার্ভিস, বাট আমরা সফটওয়্যার দিয়ে যদি করি সেটা আমরা অনেকভাবে করবে। হ্যাঁ, আমরা যদি বলি যে এটা 10 রকম করে করো, একটা আর্টিকেল 10 রকম ভাবে লেখো, সে 10 রকম ভাবে লেখবে। চেঞ্জ হবে কিনা এটা ক্যাপচা ডিসিপ্লিন এটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ হবে কিনা? হয়তো আজকে বললাম একরকম, হয়তো এক ঘন্টা পরে বা কালকে করলাম। না, ইনোভেশন হ্যাজ অ্যাডভান্সড। আপনি লক্ষ্য করুন তো, আমি আরেকবার চেঞ্জ করে দেখি। ইনোভেশন হ্যাজ অ্যাডভান্সড। কিছুটা চেঞ্জ হয়েছে মনে হয়। কিছুটা চেঞ্জ হয়েছে স্যার। হ্যাঁ হয়েছে। তো এটা আলাদা হবে কি? তাহলে আমরা এই ধরনের আর্টিকেল স্পিনার সফটওয়্যার পাওয়ার জন্য আমরা গুগলে কি লিখে সার্চ করব? আর্টিকেল স্পিনার সাইট, তাই না? আর্টিকেল স্পিনার। আচ্ছা, আর্টিকেল স্পিনার সাইট না লিখে আমরা আর্টিকেল স্পিনার অনলাইন লিখব। আর্টিকেল স্পিনার অনলাইন অথবা আর্টিকেল স্পিনার সফটওয়্যার। আপনি কাজটা অনলাইনে করতে পারেন, আবার কাজটা সফটওয়্যার দিয়ে করতে পারেন। আমি আপনাদেরকে করে দেখালাম কি দিয়ে, অনলাইন দিয়ে। এখানে আপনি অনেকগুলো সাইট পাবেন। এই যেমন আরেকটা আছে freespinner.net, মানে একদিকে মূল লেখাটা দিবেন, আরেকদিকে সেটা স্পিন হয়ে যাবে। ফ্রি স্পিনার। দেখি কথাটাকে কতভাবে লেখা যায়। কই আল্লাহ, ঠিক কোনোভাবে বল। হ্যাঁ, না এটা সে পারতেছে না। এটা স্যার এটা একদম এই সেন্টেন্সটা না, অবশ্যই করা যাবে। ওই সাইটটাই পারতেছে না। যাক, অনেক কঠিন শব্দ মনে হয়, এই জন্য আসতে হ্যাঁ, যাক আমরা এত কঠিন শব্দ স্পিন নাই করি। আচ্ছা, আপনারা স্পিনার চিপটা বুঝতে পারছেন? এখন আর্টিকেল স্পিনের জন্য সবচেয়ে ভালো যেটা, সেটা হলো স্পিনার চিপ, মানে সফটওয়্যার। আমরা যদি মানে সফটওয়্যার দিয়ে করলে জিনিসটা খুব আরও সহজ হয়। আমরা যদি দেখি আর্টিকেল স্পিন সফটওয়্যার, আমরা এতক্ষণ ছিলাম অনলাইনে, এখন আমি সফটওয়্যার দিয়ে করব। আর্টিকেল স্পিনার সফটওয়্যার, এই যে অনেকগুলো সফটওয়্যার আপনি পাবেন, অনেকগুলো সফটওয়্যার। তার মধ্যে এই যে স্পিনার চিপ, এই যে spinnerchief.com, এই spinnerchief.com এটাই সবচেয়ে ভালো এবং সবচেয়ে বেশি ইউজ হয়। আমরা প্রফেশনাল কাজ করার জন্য এই সফটওয়্যারটা আমরা ইউজ করবো, স্পিনার চিপ।
আপনি সফটওয়্যারটা ইনস্টল করবেন, এটাকে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, ইনস্টল করার পর আপনি সফটওয়্যার দিয়ে কাজ করতে পারবেন। হ্যাঁ, ফ্রি ভার্সন, প্রো ভার্সন দিয়ে পারবেন। এবং স্পিনার চিপ দিয়ে আপনি কীভাবে কাজ করবেন, কীভাবে কী করবেন বিস্তারিত আমি দেখিয়েছি আমার ভিডিওতে। স্পিনার চিপ দিয়ে কীভাবে কাজ করবেন, এখানে আমি এই যে স্পিনার চিপ, দেখেন এসইউর সিডি নাম্বার 1 MB স্পিনার চিপ। দেখেন এসইউর সিডি নাম্বার 2 নম্বর সিডিতে 8 নম্বর লেসন। এখানে আমি বিস্তারিত দেখিয়েছি স্পিনার চিপ দিয়ে কীভাবে কাজ করবেন, স্পিনার চিপ কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে ইনস্টল করবেন এবং কীভাবে স্পিনার চিপ দিয়ে কাজ করবেন, একদম স্টেপ বাই স্টেপ আমি বিস্তারিত দেখিয়েছি, করে দেখিয়েছি। স্পিনার চিপ হচ্ছেন, এটা চালু করলাম, দেন রান, মানে ডাউনলোড কীভাবে করবেন, ইনস্টল কীভাবে করবেন। সফটওয়্যার ক্লিক করলাম, সিনোনিম আছে সব। এই যে আমরা সফটওয়্যারটাকে কীভাবে ইউজ করবো তার বিস্তারিত আমি এখানে দেখিয়েছি, একদম স্টেপ বাই স্টেপ। আপনারা এই ভিডিওটা দেখলে স্পিনার চিপ ইউজ করতে পারবেন। স্পিনার চিপ লাগলাম, দেখে সার্চ করলাম। তো প্রো ভার্সনে যখন আপনি চাইবেন তখন সেক্ষেত্রে আপনাকে, আচ্ছা, আপনারা কি আর্টিকেল স্পিন করা বুঝতে পারছেন? আপনি যে কোনো একটা বিষয় নিয়ে যখন কোনো একটা ক্লু পাবেন, একটা আইডিয়া পাবেন, ওই ক্লু নিয়ে যদি আপনি অনেক ঘাটেন, আপনি আরও অনেক তথ্য পাবেন। আমি আর্টিকেল স্পিন করা, আমি জাস্ট আপনাদেরকে যদি একটুকু বলি যে আর্টিকেল স্পিন করা যায়, আপনার একটুকু ইনফরমেশন নিয়ে যদি নেটে ঘাটেন, আরও অনেক তথ্য আপনারা বের করতে পারবেন না? ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদেরকে দেখালাম যে অনলাইনে আমরা কীভাবে আর্টিকেল স্পিন করবো, এটা আমি দেখালাম। আর সফটওয়্যার দিয়ে কীভাবে আর্টিকেল স্পিন করব, স্পিনার চিপ দিয়ে কীভাবে কাজ করব, মানে স্পিনার চিপ ডাউনলোড করা, ইনস্টল করা, স্পিনার চিপ দিয়ে কাজ করা, এই টোটাল বিষয়টা আমরা কীভাবে করবো এটা আমাদের ইয়াতে দেওয়া আছে। এই 2 নম্বর সিডি, এসইউর 2 নম্বর সিডি 8 নম্বর লেসন এখানে দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। এই যে এসইউর 2 নম্বর সিডি 8 নম্বর লেসন। সবাই কি এই বিষয়টা বুঝতে পারছেন? স্পিনার চিপ কি বুঝতে পারছেন? হ্যাঁ, না, তা তো কষ্ট তো করতেই হবে, কষ্ট তো করবেন। যেটা বিষয় সেটা হলো অনেকেই যেটা ধারণা থাকে যে স্পিনার চিপ দিয়ে স্পিন করালে কি হয়ে গেল। ঠিক আছে, আমি জাস্ট এটা বলতেছি যে খুশি হওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, স্পিনার চিপ আপনাকে কাজ করে দিবে না, সে করতে হেল্প করবে, আপনি আপনার কষ্টটা কমাই দিবে। ঠিক আছে, আপনি স্পিনার চিপ দিয়ে স্পিন করবেন, করার পর আপনার লাইন বাই লাইন আপনাকে পড়তে হবে, পড়ার পর যেখানে চেঞ্জ করা দরকার ওখানে আপনি চেঞ্জ করে দেবেন। আপনি জাস্ট লক্ষ্য রাখবেন যারা এটা পড়বে তাদের মাথা যেন কোনো অবস্থায় গরম না হয়ে যায়। ঠিক আছে, কারণ তারা যদি পড়ে, ধরুন অনেকটুকু পড়লো বাস কোনো কিছুই বুঝলো না, তখন তাদের মাথা গরম হবে না। ঠিক আছে, তো এরকম যেন না হয়। আচ্ছা, আমরা এতক্ষণ যেটা বুঝলাম কপি স্কেপ এবং স্পিনার চিপ, তাহলে আমাদেরকে কপি স্কেপ থেকে এড়ানোর জন্য, কপি স্কেপ থেকে সেটাকে আমার লেখাগুলোকে জেনুইন হিসেবে ডিটেক্ট হওয়ার জন্য, অথবা জেনুইন লেখা হিসেবে আমার লেখাগুলোকে উপস্থাপন করার জন্য কী করতে হবে? আমাদেরকে স্পিন করতে হবে, তাই না? রিরাইট করবো অথবা স্পিন করবো। স্পিন করার পর আমরা আবার কপি স্কেপ দিয়ে চেক করে দেখবো যে কপি স্কেপ থেকে কোনো ডুপ্লিকেট কন্টেন্ট বলতেছে কিনা। আমরা প্রথমত স্পিন করব, মানে স্পিন করে আবার কি করব? রিরাইট করব। হ্যাঁ, আমরা প্রথমত আর্টিকেল সফটওয়্যার দিয়ে স্পিন করব, স্পিন করার পর আমরা সেটাকে আবার পড়ে দেখব, পড়ে দেখার পর কি করব? সেন্স মেক করতেছে কিনা পড়ে দেখবো, আবার আমরা সেটাকে কাটসাট করব। করার পরে যে এখন আমরা বুঝলাম যে আমাদের এটা একটা জেনুইন লেখা হয়েছে, এখন এই জেনুইন লেখাটাকে আবার আমরা কি করব? আমরা আবার সেটাকে কপি স্কেপ দিয়ে আমরা চেক করব, কপি স্কেপ থেকে কোনো বলতেছে কিনা যে এই লেখাটা ডুপ্লিকেট কিনা। কপি স্কেপ যদি বলে এই লেখাটা ডুপ্লিকেট না, অথবা অন্য কোনো অনলাইন কপি চেকার যদি বলে যে এটা ডুপ্লিকেট না, তাহলে কি এটা জেনুইন, তখন আমি এটা সাবমিট করতে পারবো, অথবা যে কোনো ওয়েবে অথবা যে কোথাও এটা আমি পাবলিশ করতে পারবো। এখন কপি করা কোনো লেখা যদি কোনো ওয়েবসাইটে যদি পাবলিশ হয়, তাহলে গুগল ওই ওয়েবসাইটটাকে পেনাল্টি দিবে, মানে ওয়েবসাইটের র্যাঙ্কিং নামাই দিবে,
অথবা ওয়েবসাইটটাকে অনেকভাবে কি হ্যাজার্ড করবে, অনেকভাবে পেনাল্টি দেবে। তো সেই জন্য একজন কন্টেন্ট রাইটারের খুবই এই দুটা জিনিস জানাটা খুবই অত্যাবশ্যকীয়। একটা হচ্ছে স্পিন করা, রিরাইট করা, আরেকটা কি, আরেকটা হলো কপি স্কেপ ইউজ করা। এখন রিরাইট করে স্পিন করাটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ একজন আর্টিকেল রাইটারের অনেক বিষয় নিয়ে আর্টিকেল লিখতে হয়, এবং যে বিষয়গুলো নিয়ে আর্টিকেল লিখতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে সে আগে কখনো জানেও না, তার জানার কখনো প্রয়োজন হয় না। আর স্বাভাবিকভাবে একজন মানুষ সব কিছু নিয়ে জানে না, তাই না? কিন্তু একজন আর্টিকেল রাইটারকে অথবা একজন ওয়েব কন্টেন্ট ক্রিয়েটরকে সব কিছু করতে হয়, তাই না? সব ধরনের লেখা নিয়ে লিখতে হয়। এখন একজন মানুষ যে সে পাশ করলো সাহিত্য নিয়ে, ইংরেজি সাহিত্য নিয়ে, তাকে বললো কি মেডিকেল রিলেটেড কোনো একটা লেখা লিখতে বললো, সে তো মেডিকেল বিষয় কখনো পড়ে নেই, তা জানেও না। এখন মেডিকেল রিলেটেড কোনো একটা বিষয়ে সে না পড়ুক না জানুক, তারপরেও সে কী করতে পারে, লিখতে পারবে। কীভাবে? সে ওই টপিক নিয়ে সে খুঁজবে, ঠিক আছে? খোঁজার পর সে ইনফরমেশনগুলো গ্যাদার করবে, ছবিগুলো গ্যাদার করবে। ধরুন একজন সাহিত্য লিখে পাশ করছে, ইংরেজি সাহিত্য লিখে, তাকে বললো যে আপনি মানে কি এই ধরেন অ্যাপেন্ডিসাইটিস রোগ নিয়ে কোনো একটা কিছু লেখেন। তখন সে যদি এখান থেকে সার্চ করলো, ছবিও কালেক্ট করতে পারবে, ভিডিও কালেক্ট করতে পারবে, প্লাস অনেকগুলো লেখাও কালেক্ট করতে পারবে। কালেক্ট করে সেগুলোকে ওই জিনিসে সে বুঝতে পারবে, বুঝার পর সে নিজের মতো লিখতে পারবে, ঠিক আছে? তো একজন আর্টিকেল রাইটারকে এই দুটো জিনিস অবশ্যই জানা দরকার। একটা হলো স্পিনের চিফ, স্পিন করা, আর একটা হলো কপি চেক করা। তো আমরা এই দুটো কাজ করার জন্য অনলাইন সার্ভিসও পাবো, আবার সফটওয়্যারও পাবো। অনলাইন সার্ভিস দিয়ে আমরা করতে পারবো ছোটোখাটো কাজ, আর যদি আমরা কন্টিনিউয়াস কাজ করতে চাই আমাদেরকে ওই রিলেটেড সফটওয়্যারগুলো করতে হবে। স্পিন করার জন্য সবচেয়ে ভালো সফটওয়্যার হলো স্পিনার চিফ, আর কপি চেক করার জন্য কপি স্কেপ। আমি সেই জন্য দুইটার মূল নামটা লিখলাম। এই দুটো বিষয় কি আপনাদের কাছে ক্লিয়ার? আপনি যখন কাজের জন্য অ্যাপ্লাই করবেন, ওয়েব কন্টেন্ট ক্রিয়েটার কাজের জন্য যখন অ্যাপ্লাই করবেন, আপনি বাইরেকে বলবেন এই কপি স্কেপ এবং স্পিনার চিপ, এই দুটো শব্দ, এই দুটোর ব্যাপারে যদি বাইরেকে যদি আপনি ওয়াকিবহাল করেন যে আমি এগুলোর খুব ভালো ইউজ করতে পারি, তাহলে বাইরে আপনাকে দেবে, প্রায়োরিটি দিবে, এবং ভালো স্যালারিতে আপনাকে কাজ দেবে। হ্যাঁ, বুঝে নেই এটা দুটাতেই। ওয়েব কন্টেন্ট তৈরি যখন আপনি নিজের সাইটের জন্য যখন আপনি ওয়েব কন্টেন্ট তৈরি করবেন, এটা অন পেজ এসইও, ঠিক আছে? আপনার নিজের সাইটের জন্য যখন অন পেজ ওয়েব কন্টেন্ট তৈরি করবেন, এটা অন পেজ। আবার আপনি যখন লিঙ্ক বিল্ডিং করার জন্য তো আমাদেরকে করতে হবে, কন্টেন্ট তৈরি করতে হবে, তাই না? তখন এটা অফ পেজ। তার মানে ওয়েব কন্টেন্ট তৈরি করাটা এমন একটা কাজ, এটা আমাদেরকে অন পেজের এসই করতে লাগে, আবার অফ পেজ এসই করতে লাগে, আবার এসইউ ছাড়াও লাগে। কোনো একটা ওয়েবসাইট চিন্তা করলে তারা এসইউ করাবে না, বা তাদের ওয়েবের জিনিসগুলো সাজানোর জন্য তাদের ওয়েব কন্টেন্ট লাগবে না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনারা একটু বুঝতে পারছেন? আমরা নেক্সট টপিকে যাচ্ছি, গুগল ট্রান্সলেট ভয়েস টু টেক্সট। আচ্ছা, গুগল ট্রান্সলেট আপনারা অনেকেই জানেন গুগল ট্রান্সলেটের কথা। গুগল ট্রান্সলেট, এখন আমরা যখন ইনফরমেশন কালেক্ট করবো, ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করবো এক ভাষায়, ইংরেজিতে। এখন আমরা অন্য ভাষায় আমরা কালেক্ট করতে পারি না। হয়তো আমার একটা ইনফরমেশন আমি ইংরেজিতে পাচ্ছি না, আমি পাচ্ছি কি ফ্রেঞ্চে, অথবা অ্যারাবিকে, অথবা চাইনিজে। তাহলে সেই ল্যাঙ্গুয়েজটা আমরা কালেক্ট করে কি করব, আমরা ইংলিশে কনভার্ট করবো, আমাদের ভাষায় কনভার্ট করবো। তাহলে ইনফরমেশনগুলো সারা পৃথিবীতে যেহেতু অনেক জাতি, সারা পৃথিবীতে অনেকগুলো ভাষা, তো প্রত্যেক ভাষাভাষী মানুষ তাদের নিজের ল্যাঙ্গুয়েজেই তারা ওয়েব ইউজ করে। তো স্বাভাবিকভাবেই ওয়েবে অনেক ভাষাভাষী মানুষ, অনেক মানুষ কি ওয়েবে কন্টেন্ট আপ করে। তো যে জিনিসটা আপনি ইংলিশে পাবেন অথবা চায়নাতে আছে, সেই ল্যাঙ্গুয়েজটা হয়তো কি, মনে করেন চীনের একটা খবর, আরে বাবা, হ্যালো, মাইক্রোফোন। আপনি স্কাইপিতে ওদের সাথে কথা বলে দেখেন না, যে ওনারা শুনতে পাচ্ছে কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা, কি সাউন্ড শুনতে প্রবলেম হচ্ছে? তাহলে আমি কেটে আবার কানেক্ট করতেছি।
আপনি স্কাইপিতে ওনাদের সাথে যোগাযোগ রাখেন এবং আমি কেটে দিচ্ছি এটা। হ্যাঁ দেন ইয়েটা নেন। নিয়েছেন? দেন আমি ইয়া করে দিচ্ছি, অর্গানাইজার করে দিচ্ছি। কই আসে নাই তো? জয়েন হন না। কই দিয়েছেন? আপনারটা আপনি আগে অ্যাড করছেন? হ্যাঁ আপনি কি পাচ্ছে না? হ্যাঁ কানেক্ট হচ্ছে না? আচ্ছা আপনি আরেকবার দেন। হ্যাঁ দেখেন নিয়েছেন? আইডিটা নিয়েছেন? ওইখানে আসছে? কি সমস্যা? হ্যাঁ আমার সাথে কথা বলেন না। কি সমস্যা? কি হচ্ছে না? আপনি কানেক্ট করতে পারতেছেন না? আপনি আইডি দিয়েছেন? আইডি দেওয়ার পরে হচ্ছে না? হ্যাঁ আপনি দাঁড়ায় কাজ করেন। হ্যাঁ কি সমস্যা বলেন? একটু জোরে বলেন। হ্যাঁ আমি বুঝিনি। এখন বলেন যে কানেক্ট হচ্ছে না, যে আপনি দাঁড়ায় এখন কান্না করেন। এখন আমি কি কান্না করবো? কেন হচ্ছে না সেটা আপনি আইডেন্টিফাই করেন না। কোথায় হচ্ছে না সেটা আমাকে বলেন। হ্যাঁ এটা স্পষ্ট করে বলুন তো। আপনার ওইখান থেকে আইডিটা দেওয়ার পরে কানেক্ট হচ্ছে না, আমি আবার ক্যান্সেল করতেছি, আবার দিচ্ছি। শুধু হচ্ছে না বললে তো দায়িত্ব শেষ না। হ্যাঁ দেখেন দেখেন না আইডিটা আরেকবার দেন। আমাদের নেট কানেকশন ঠিক আছে? নেট কানেকশন তো ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তাহলে এটাতে সমস্যা কি হচ্ছে? আপনি মিটিং আইডিটা হুবহু দিয়েছেন? আইডিটা আমাকে বলেন।
আরেকবার বলেন। 72 হ্যাঁ 060 দেওয়ার পর কি আসতেছে? হ্যাঁ মানে কোনো কিছু বলতেছে না। কপিটা রেজিস্টার করেন আর ওদের সবাইকে স্কাইপে পাঠান, দেখেন ওরা 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 জয়েন করতে পারে কিনা। ফরহাদ হচ্ছে না এভাবে বলবেন না যে হচ্ছে না, এখন হচ্ছে না বলে আমি কি করব? বলবেন যে কানেক্ট হতে প্রবলেম হচ্ছে, আইডি পাসওয়ার্ডটা দেওয়ার পর ওখান থেকে এই মেসেজটা আসতেছে, স্পেসিফিক করে বলবেন, ঠিক আছে? এভাবে গ্রস কথা বলবেন না। আচ্ছা আমরা আমরা কোথায় ছিলাম? গুগল ট্রান্সলেট। তো দেখুন আমরা যাচ্ছি ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট। আমরা গুগলে যাব, গুগলে লিখে সার্চ করব গুগল ট্রান্সলেট। তাহলে আমাদের চলে আসলো কি translate.google.com। সরাসরি translate.google.com লিখলেও আমাদের চলে আসবে। আমি জাস্ট গুগলে সার্চ করে নিয়ে আসলাম। তাহলে এটা হচ্ছে ট্রান্সলেট। তো দেখুন এখানে পৃথিবীর যতগুলো ভাষা আছে, এই যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, আপনি যে কোনো ভাষা থেকে, এই যে অ্যারাবিক, বেঙ্গলি, তারপর চাইনিজ, ফ্রেঞ্চ, পৃথিবীর প্রায় প্রধান প্রধান ভাষাগুলো সবগুলো এখানে আছে। আপনি যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষাতে কনভার্ট করতে পারবেন। আমরা যে কোনো একটা ভাষা, ধরুন আমি ইংলিশে যে কোনো একটা কিছু লিখি, আই লাভ ইউ লেখা যায়। আচ্ছা দিলাম, এটাকে চাইনা ভাষায় যদি বলতে হয় চাইনিজ, চায়নারা এভাবে বলবে। যদি হিন্দিতে বলা হয় मैं आपसे प्यार करता, मैं आपसे प्यार करता, হিন্দিতে বলে না। যদি জাপানিজে বলি এভাবে কিন্তু নাকা করে বলতে হবে। থাইল্যান্ডের মানুষ যদি বলে মালয়েশিয়ান যদি বলে মালয় ভাষায়, ফ্রেঞ্চ। তাহলে আমরা পৃথিবীর যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষাতে আমরা ইয়ে করতে পারি। আবার দেখেন আমরা তো একটা শব্দ লিখে দেখালাম, যদি আমি বড় একটা আর্টিকেল ইয়া করতে চাই, ধরেন আমি বাংলায় করব, মানে যে কোনো একটা আর্টিকেল, এই আমি বড় একটা আর্টিকেল দিলাম, আমি এই ইংলিশ থেকে আমি বাংলায় করব। এটা দিলাম, এখান থেকে আমি কিসে করব? বাংলায় করব, বেঙ্গলি। তাহলে এখানে আছে ইংলিশ, সাধারণত হয়ে গেল কি বাংলা। টেকনোলজি হ্যাজ মেড ইটস ওয়ে ইনটু দ্য মেডিকেল ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল। প্রযুক্তি পাশাপাশি চিকিৎসা ভূমিষ্ঠ তারপর তৈরি করেছে, আর আমি শুধু সব এখানে চিকিৎসা অপারেশন সম্পদ। তো প্রবলেম হচ্ছে এগুলো ট্রান্সলেট করতে পারবে, কিন্তু আপনি পরে কোনো কিছুই বুঝবেন না। হ্যাঁ হ্যাঁ, এইটা আপাতত বাংলাটা অত ভালোভাবে আসে না। বাংলাটা আপনি ওই এক একটা শব্দের ওয়ার্ড নিয়ে নিচ থেকে করলেই বেটার। তো অন্য ভাষাগুলো প্রায় কাজ একদম কি পুরোপুরি আসে আপনার, বিশেষ করে অ্যারাবিক ফ্রেঞ্চ এগুলো পুরোপুরি আসে। তো যার ফলে যে কোনো একটা অন্য কোনো দেশের লেখক যদি চায়নার কোনো একটা বায়ার যদি আপনাকে বলে যে আমাকে চায়না ভাষায় আর্টিকেল লিখে দাও, ঠিক আছে, তা আমরা আর্টিকেল লিখবো কিসের? চায়না ভাষায় লাগবো না ইংলিশে লাগবো? ইংলিশ লাগবে। ইংলিশে লিখে আমরা জাস্ট চায়নাতে কনভার্ট করবো। মানে পৃথিবীর প্রধান যে ভাষাগুলো, ওই প্রধান ভাষাগুলো ইয়া হয়, মানে হুবহু ট্রান্সলেট হয়। বাংলাটা এখনো ট্রান্সলেট হয় না, কারণ বাংলা ভাষা আসছে নতুন। আমি যদি অ্যারাবিকে দিই, অ্যারাবিক, তাহলে আসে ইংলিশ, হয়ে গেল কি অ্যারাবিক।
আবার অ্যারাবিকটা যদি আপনাকে পড়ে শোনাতে বলে পুরোটা التكنولوجيا جعلت طريقها في عالم الطب كذلك وأنا لا أشير فقط إلى معدات عالية হচ্ছে না মানে আপনি ইয়াতে না করে আপনি চায়নাতে দেন সে চায়নাতে আপনাকে পড়ে শোনাবে কই চাইনিজ চাইনিজ হয়ে গেছে না 技术已经取得了它的方式进入医疗世界，而且不只是只用于在一切都在这里进行操作，并给予治疗的高科技设备。现代计算现在已经创造了许多的应用，以帮助简化医疗的几乎每一个方面。有医疗软件来管理库存和采购订单。 অনেক কিছু অনেক কিছু অনেক কিছু বলে ফেলছে না তাহলে আমরা পৃথিবীর যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষাতে আমরা ট্রান্সলেট করতে পারি তাহলে আমাদের কোনো একটা যে কোনো একটা ভাষায় ওটা বাইরে যদি আমাদেরকে কোনো অন্য ভাষায় কথা বলা আমাদের সাথে আমরা বাইরের সাথে কথা আমরা চালিয়ে যেতে পারবো না ধরুন ওডেক্সে অথবা কোনো একটা ফর্মেটে আপনাকে কথা বললো কি তার দেশের ভাষাতে আপনার সাথে কথা বললো তো আমরা আমাদের ভাষাতে তার সাথে আমরা কথা কন্টিনিউ করতে পারবো না পারা যাবে কি না তাহলে আপনি যদি গুগল ট্রান্সলেট জানেন তাহলে আপনি পৃথিবীর সব ভাষায় আপনি বুঝবেন মানে পৃথিবীর কোনো ভাষায় আপনার কাছে আর কোনো সমস্যা না যেই ভাষাই হোক না কেন সেই ভাষা আপনি এখান থেকে ট্রান্সলেট করতে পারবেন আগে মানুষ যখন বিদেশ যাওয়ার সময় একজন সাথে করে ইন্টারপ্রিটার নিয়ে যেত বিশেষ করে ব্যবসায়ীরা এখনও আসে বিভিন্ন কূটনীতিকরা যখন আসে তখন ওরা দোবাসী নিয়ে আসে না ওই দোবাসীর পিছনে বসে থাকে ওই চাইনা বলে চাইনা ভাষায় সে কি ট্রান্সলেট করে দেয় সে বাংলায় বুঝাই দেয় আবার বাঙালির প্রতিনিধি যে ওইটাকে কি মানে ওভাবে কি উভয় পক্ষের দুজন ইয়ে থাকে বাট আপনি যদি এখন বিদেশে যান অথবা বিদেশি কোনো অতিথি যদি আসে তাহলে আপনাকে তার সাথে কথা বলার জন্য কোনো দোবাসী লাগবে না কোনো ইন্টারপ্রিটার লাগবে না আপনার মোবাইলটাই যথেষ্ট আপনি মোবাইল থেকে এই সার্ভিসটা ইউজ করতে পারবেন জাস্ট আপনি তার ল্যাঙ্গুয়েজটা এখানে দিবেন ঠিক আছে মানে যে কোনো ল্যাঙ্গুয়েজ এখানে দিবেন দেওয়ার পর সাধারণত সেটা কি চেঞ্জ হয়ে যাবে যেমন দেখেন সরাসরি ভয়েস থেকে কি ট্রান্সলেট হয় না ভয়েসটা মুখে বলবো যে রেকর্ড করে হ্যাঁ আমি সেটা দেখাবো হবে দেখেন এখন এই রেখা দিয়ে কি বুঝেছে আমরা কি বুঝতে পারতেছি এখানে ক্লিক করলে কি হবে অথবা এখানে দেখেন এটা কি এখানে ক্লিক করলে কি হবে আমরা কি সেটা বুঝতে পারতেছি আমরা সেটা বুঝতে পারতেছি না তাহলে আমরা এই জিনিসগুলোকে কপি করি দেখেন এই জিনিসগুলোকে আমরা কপি করলাম কপি করার পরে গুগল ট্রান্সলেটে দিই চায়না থেকে আমরা করলাম ইংলিশে আচ্ছা বেঙ্গলিতে করি চায়না থেকে কই কথা শোনো না কেন আচ্ছা ইংলিশেই করি হ্যাঁ বাংলায় করব কই ইংলিশ কই আরেকবার দিচ্ছি এটার অর্থ কি নিউজ তার মানে এখানে ক্লিক করলে আর যদি বাংলাতে দেন খবর ঠিক আছে তাহলে তার মানে এটা কি এই যে পৃথিবীর যে কোনো ভাষা আমরা বুঝতে পারবো না যে কোনো ওয়েবসাইট আমরা ইউজ করতে পারবো যে কোনো সার্ভিস আমরা ইউজ করতে পারবো এটা তো নিউজ এটা কি হ্যাঁ করা যাবে আমি দেখাবো দেখেন এখন সবগুলো যদি আমি দিই একটা সংবাদ একটা হচ্ছে মানচিত্র একটা হচ্ছে ভিডিও একটা হচ্ছে লগ ইন একটা হচ্ছে পোস্ট সবগুলো চলে আসছে না তাহলে আমরা যে কোনো বাইরের সাথে কথা বলতে পারবো যে কোনো ভাষায় আমরা বুঝতে পারবো যে কোনো ভাষায় আমরা যে কোনো কিছু করতে পারবো এখন আমরা দেখেন আমি এই আরও অনেক অ্যাডভান্স ইউজগুলো দেখাইছি ট্রান্সলেটর টুল কিট আপনি অনেকগুলো টুল পাবেন যে টুলগুলো আপনি আপনার ব্রাউজারে অ্যাড করতে পারবেন অ্যাড করলে ওই এক ক্লিকেই অনেক কিছু হয়ে যাবে ওয়েবসাইট ট্রান্সলেটর গ্লোবাল মার্কেট ফাইন্ডার
তো এখানে আমরা পুরো একটা ওয়েবসাইটকে ট্রান্সলেট করে ফেলতে পারি, ওয়েবসাইট ট্রান্সলেটর দিয়ে পুরো একটা ওয়েবসাইটকে আমরা ট্রান্সলেট করে ফেলতে পারি। আপনি একটা জিনিস দেখেন, পুরো প্রথম আলো এটা কিসে, বাংলা নাকি ইংরেজিতে? বাংলা। এখন আপনি কোনো কারণে বাংলা বুঝেন না, তাহলে কি করবেন? ইংলিশে ক্লিক করলে কি হবে? পুরা সাইটটা ইংলিশে হয়ে যাবে না? তো এরকম আমি দিচ্ছি ইংলিশ, তাহলে পুরো সাইটটা এখন ইংলিশ হয়ে যাবে, সবগুলো নিউজ ইংলিশ হয়ে যাবে। হয়ে গেছে না? তো ওইরকম ওই আমরা পুরো সাইটটাকে আমরা কী করতে পারি, এক ভাষা থেকে আরেক ভাষা করতে পারি, এই যে ওয়েবসাইট ট্রান্সলেটর। আমি এগুলো বিস্তারিত বলেছি 8 নম্বর সিডিতে, এসইউর 8 নম্বর সিডিতে। এসইউর 8 নম্বর সিডিতে গুগল ট্রান্সলেট কই 6 নম্বর গুগল ট্রান্সলেট। এখানে আমি বিস্তারিতভাবে বলেছি, গুগল ট্রান্সলেটের ইউজ আমি বিস্তারিতভাবে দেখিয়েছি। আপনারা মোটামুটি বুঝতে পারছেন কিনা? তাহলে আমরা যে কোনো একটা বাংলা শব্দ যদি দিই সেটার ইংরেজি চলে আসবে, ইংরেজি শব্দ দিলে সেটার বাংলা চলে আসবে। ধরুন আমি এখানে যে কোনো একটা বাংলা শব্দ দিলাম, আমি লিখলাম কমলা, কপি করলাম। এখন আমি এখানে লিখলাম কমলা, ডিটেক্টেড বেঙ্গলি কমলা। এখন কমলাকে চাইনিজে কী বলে, এটা ইংলিশে কী বলে, অরেঞ্জ। আবার আপনি অন্য যে কোনো ভাষায় দেখেন, ফ্রান্সে কী বলে, orange, উচ্চারণ একটু ভিন্ন হবে। উর্দুতে কী বলে, উর্দুতে এটা বলে। হ্যাঁ, অ্যারাবিকে কি বলে, البرتقالي البرتقالي। যাক, পৃথিবীর যে কোনো দেশে গেলে আমাদের কি কোনো অসুবিধা হবে যে কোনো কিছু বলতে? মানে যে কোনো শব্দের যে এই শব্দ আমি কি বলে ডাকবো? রেস্টুরেন্টে খেতে গেছেন, তাই না, আমাকে গরু দাও, তাহলে কি? যাই হোক, গরু আমরা তো ইংলিশে জানি, তাহলে কাউ। আপনি চীনে গেছেন যে আমাকে গরু দাও, তাহলে কি বলবেন? যদি আপনি ইয়াতে যান, কোথায়, সৌদি আরবে যান, بقرة بقرة। তো যেটাই যান, যে দেশে যান, আমাদের কারোর সাথে কনভারসেশন করতে আমাদের অসুবিধা হবে মোটামুটি মনের ভাব প্রকাশ করা। অনেকের যারা প্রথম বিদেশে যায় তারা অনেক ধরনের প্রবলেম ফেস করে না, বাট আমরা যেই দেশে না, শিখার দরকার না, ওইখানে গিয়ে কি যখন প্রয়োজন তখন শিখে নেবেন। শিখার দায়িত্ব কার, মানে মনে রাখার দায়িত্ব কার? গুগলের। ঠিক আছে, মুখস্থ রাখার দায়িত্ব কার? গুগলের। আমাদের দায়িত্ব মুখস্থ করে না, তাই না? হোটেলে যাবেন, বসবেন, তারপর কি ওয়েটার আসবে, তারপর বলবেন কি যে একটু ওয়েট করে আমি বলতেছি, সার্চ করবেন, তারপর বলবেন যে বোকারা খাবো। ল্যাপটপ লাগবে না তো, মোবাইল ফোন থেকে অনেক ভালো ইউজ করা যায়, গুগল ট্রান্সলেট মোবাইল থেকে অনেক ভালো ইউজ করা যায়। আচ্ছা, এখন দেখেন আমাদের গুগল ট্রান্সলেটে যে মিনিংগুলো আসে সেগুলো কীভাবে আসে দেখেন। এই যে আমি একটা দিলাম, সার্চ করলাম, এটার উচ্চারণটা আসবে। আচ্ছা, গুগল ট্রান্সলেট তো আমরা শুধুমাত্র লিখি, লেখার পরে সেটা করে, বাট আপনি যদি ভয়েস দেন, আপনি যদি কোনো একটা কিছু বলেন, ওটা শুনেই সে কী করতে পারবে, ট্রান্সলেট করে ফেলতে পারবে, শুনেই করতে পারবে। দেখেন, এই যে আমি দিলাম এখানে টার্ন অন স্পিচ ইনপুট, কি বলবো বলুন?
কি বলবো? ভাই বলতে চাই না আই লাভ ইউ আচ্ছা বলতেছি। আই লাভ ইউ হয়ে গেছে না? না ভেরি মাচ লাগবে না, অল্প অল্প। এই হাই 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 কী হইলো? স্পিকটা অফ করতে হবে। যাক পরে যেগুলো বলছি এগুলো সে বুঝতে পারেনি এই জন্য, ঠিক আছে? এখন আমি একটুকু বললাম, একটুকু বলার সাথে সাথে কি ধরেন আমি কোনো একটা চীনের সাথে কথা বলতেছি, একটুকু বললাম চাইনা ভাষায় হয়ে যাবে না, সাথে সাথে আমি ভয়েসটা চালু করে দেবো। মানে আমি আমার মতো করে বলবো, জাস্ট কি এখানে বাটনটা প্রেস করবো, সাথে আমার কম্পিউটার থেকে তাকে বলবে না, আবার তার কম্পিউটার থেকে কি সেও তার চাইনা ভাষায় বলবে, বলে সে কি তার বাটনটা প্রেস করবে, ভয়েসের বাটনটা প্রেস করবে, অটোমেটিক্যালি সেগুলো কী হবে, ইংলিশে হয়ে যাবে অথবা বাংলায় হয়ে যাবে। এভাবে কনভারসেশন করাটা খুব ইজি না? তাহলে যে বিষয়টা দেখেন, আমরা বলবো, বলার সাথে সাথে সেটা কী হবে, লেখা হয়ে যাবে। আচ্ছা আমাদের রেকর্ডটা প্রবলেম হচ্ছে না তো? হ্যালো, দেখেন আমি আবার দিচ্ছি। বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। হয়ে গেছে না? না হয়ে গেছে না, এটাও নিয়ে বসে। বাংলাটা এখনো ওই স্পিকটা আসেনি। আমরা আপাতত হ্যাঁ আমরা আপাতত যেটা করতে পারি, আমরা ইংলিশটা লিখতে পারি। এখন যদি আপনাকে টাইপ করতে যদি কখনো বিরক্ত লাগে, অথবা টাইপ যদি কখনো কি হয়, টাইপের স্পিড যদি কম হয়, তাহলে আপনি খুব কি মানে মুখ থাকতে হাতে কি, ঠিক আছে? আমরা এই জিনিসটাকে কিন্তু এত সার্চ করতে পারি, গুগলে সার্চ করতে পারি। মানে গুগলে যদি আপনি করেন, আমরা কিন্তু ভয়েস দিয়ে গুগলে সার্চ করতে পারি। আপনারা ভয়েস দিয়ে কি কখনো সার্চ করছেন গুগলে? আপনারা এই জিনিসটা গুগল সার্চের ক্ষেত্রে করতে পারবেন। ভয়েস সার্চ দেখেন, গুগলে একটা বাটন দেখা যাচ্ছে না, সার্চ বাই ভয়েস। আপনারা সবাইকে আছেন? আচ্ছা, গুগলে আমরা তো নর্মালি টেক্সট দিয়ে সার্চ করি, তাই না? আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম সার্চ বাই টেক্সট, তাই না? আবার গুগল অ্যাডভান্স সার্চ। এরপর গত ক্লাসে দেখিয়েছিলাম সার্চ বাই ইমেজ, আমরা ইমেজ দিয়ে সার্চ করতে পারি। আবার আমরা ভয়েস দিয়েও সার্চ করতে পারি। জাস্ট আপনি বলবেন, বলার সাথে সাথে কী হবে, এটা সার্চ হতে শুরু করবে। এই যে সার্চ বাই ভয়েস। কাউ। According to Wikipedia, cattle, colloquially cows, are the most common type of large domesticated ungulates. বাবারে এত সুন্দর জানে তো। আচ্ছা, অরেঞ্জ চলে আসছে না? আচ্ছা আমি ইমেজে সার্চ করি। এই যে ইমেজের মধ্যে আমরা সার্চ বাই ইমেজ, সার্চ বাই ভয়েস, সার্চ বাই ভয়েস। অ্যাপল, আপেল চলে আসছে না? অ্যাপল চাইবেন, অ্যাপল চলে আসবে। অরেঞ্জ, ও সরি, অরেঞ্জ। কমলা চাইবেন, কমলা চলে আসবে। এবার আম খেতে চান, ম্যাঙ্গো চলে আসছে না? আম বললেও আসবে, দেখে আসে কিনা। আম, আচ্ছা দেখি আমরা কমলা দিয়ে সার্চ করি। কমলা, যাক ওগুলা বাংলা শব্দগুলো বাংলা দিয়ে সার্চ। হ্যাঁ, ওগুলার প্রনাউন্সিয়েশনগুলো সে মানে বুঝে না, অন্য ভাষার প্রনাউন্সিয়েশনগুলো সে বুঝবে না।
আচ্ছা, তাহলে আপনারা গুগল ট্রান্সলেট কি বুঝতে পারছেন? আমরা যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষায় করতে পারি, বিশেষ করে ইংলিশ ছাড়া পৃথিবীর খুব বেশি মানুষ ইংলিশে কথা বলে না, ঠিক আছে? ইংলিশের বাইরে যে প্রধান ভাষাগুলো, বিশেষ করে ইউরোপে এই স্প্যানিশ এবং এই জার্মান, ফ্রেঞ্চ, স্প্যানিশ এবং জার্মান, এই ভাষাগুলোর ইয়াটা খুব বেশি। আপনি যদি ইউরোপের কোনো বাইরের কাজ করেন, ওই ধরনের ভাষার কাজ করার সম্ভাবনা খুব বেশি। তো যার ফলে আপনার যদি এটা জানা থাকে, আপনি যদি গুগল ট্রান্সলেট জানেন, তাহলে আপনি যে কোনো ভাষাভাষীর কাজ আপনি করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করলে হ্যাঁ ঠিক থাকবে, যদি আপনি একটা ওয়ার্ড করেন। আমি আপনাকে করে দেখাচ্ছি। সেন্টেন্স দিলে স্যার ঝামেলা হয়। আমি দিলাম কমলা, ঠিক আছে? কমলা। এখন কমলাকে ইংলিশে আমি দিলাম বাংলা কমলাকে দেখেন ইংলিশে কি বলে? অরেঞ্জ বলে। হিন্দিতে কি বলে? কই হিন্দি। আরবিতে কি বলে? ঠিক আছে, যে কোনো ভাষায় হবে, البرتقالي যে কোনো ভাষায় করা যাবে, সেটা ইয়াটা হবে না। বাট আপনি যদি বড় সেন্টেন্স দেন, ঠিক আছে, তো তাহলে সেটা কি ওই একটু এনসিডিক হতে পারে, একটু প্রবলেম হতে পারে। বাংলা থেকে ইংলিশ থেকে যেরকম বাংলায় হবে, আবার বাংলা থেকে ইংলিশ হবে, ঠিক আছে? তো বাংলাটা ঠিকভাবে ইয়া হয় না, বাংলাটা ইংলিশ থেকেও ঠিকভাবে বাংলা হয় না, আবার বাংলা থেকেও ঠিকভাবে ইংলিশ হয় না। বাংলাটা একটু ঝামেলা করে, কারণ কি বাংলাটা এখনও নতুন, এখনও বাংলার পরিপূর্ণ ট্রেশন এখনো অ্যাড হয়নি, ঠিক আছে? বাট বাংলা ছাড়া অন্য যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষা আপনি করতে পারবেন। গুগল ট্রান্সলেট কি ক্লিয়ার? আমরা কি পৃথিবীর যে কোনো ভাষা এখন বুঝি? আপনাকে যদি কেউ যে কোনো ভাষায় যদি একটা চিঠি লেখে, আপনি সেই চিঠির মর্ম উদ্ধার করতে পারবেন? কীভাবে করবেন? এটা তো হাতে লাগছে আপনাকে চিঠি, স্ক্যান করবেন। স্ক্যান করার পরে আপনাকে কোনো একটা চীনা কোনো মানুষ আপনাকে হাতে একটা চিঠি লেখছে, এখন ওই চিঠির মর্ম উদ্ধার আপনি কীভাবে মর্ম উদ্ধার করবেন? প্রথমে স্ক্যান করে কম্পিউটারে নেবেন, তাই না? সেটা যদি প্রিন্ট করা হয়, তাহলে প্রথমে আমরা স্ক্যান করে কি করব? কম্পিউটারে নেব। হ্যাঁ বলতেছি, স্ক্যান করে সেটা আমরা কি কম্পিউটারে নেবো, তবে মোবাইলের ছবি তুলে আমরা সেটাকে কম্পিউটারে নেব। কম্পিউটারে নেওয়ার পর আবার আমরা সফটওয়্যার ইউজ করব, যে টেক্সট ওই প্রিন্ট কপি থেকে কি করা, সরাসরি লেখাতে কনভার্ট করা, পিডিএফ টু ওয়ার্ড। আমরা সেগুলোকে ওয়ার্ডে নিয়ে যাব। সেগুলো হুবহু দেখে দেখে টাইপ করতে হবে না, আমরা বলবো কি যে স্ক্যান কপি টু ওয়ার্ড, তাই না? স্ক্যান টু ওয়ার্ড সফটওয়্যার অথবা পিডিএফ টু ওয়ার্ড সফটওয়্যার। কারণ আপনি স্ক্যান করার পর যেটা আসবে সেটা পিডিএফ ফাইলে আসবে না, ওটা তো ওয়ার্ডে তো ওটা করতে পারবেন, ওয়ার্ডে তো কাজ করবে না। তাহলে আপনি করবেন কি, পিডিএফ টু ওয়ার্ড সফটওয়্যার আপনি ইনস্টল করবেন, তাহলে সেটা চলে যাবে ওয়ার্ডে। ওয়ার্ডে যখন যাবে তখন ওয়ার্ড থেকে আপনি কী করতে পারবেন, আপনি কপি করে সেগুলোকে ট্রান্সলেটে নিয়ে আসতে পারবেন। ট্রান্সলেট করলে ট্রান্সলেট হবে না, মানে যে কোনো জিনিস যদি আপনি এমএস ওয়ার্ডে নিয়ে আসতে পারেন তখন সেটাকে পড়া যাবে। বাট যদি সেটা ওই ইয়াতে হয়, পিডিএফে হয় অথবা কোনো ইমেজ হয়, ইমেজটা তো গুগল ট্রান্সলেট করতে পারবে না, টেক্সট ফরম্যাটে দিতে হবে। এখন যদি হয় ওগুলো হাতের লেখা, তাহলে আমাদেরকে আরেকটু বাড়তি কাজ করতে হবে। আমরা সফটওয়্যার প্রথমে আমরা দেব যে হ্যান্ড রাইটিং টু টেক্সট সফটওয়্যার, মানে আমরা প্রথমে কী করবো, সেগুলিকে স্ক্যান করব, মানে স্ক্যান করার পর আমরা সফটওয়্যার কী খুঁজবো, হ্যান্ড রাইটিং টু টেক্সট, হ্যান্ড রাইটিং ডিটেক্টর সফটওয়্যার অথবা হ্যান্ড রাইটিং টু টেক্সট সফটওয়্যার। আপনার হ্যান্ড রাইটিংগুলোকে স্ক্যান করার ইয়েগুলোকে দেখবে, দেখার পরে সেগুলো কী করবে, ওই হ্যান্ড রাইটিংগুলোকে সে এমএস ওয়ার্ডে নিয়ে যাবে। ব্যাস এমএস ওয়ার্ডে যাওয়ার পরে কি আপনি ওখান থেকে যে কোনো জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন। না দেখাবো না, হ্যাঁ 100% হবে না, কোনো কিছু 100% হবে না, ঠিক আছে? আমি যেটা বারবারই বলি যে এগুলো আমাদেরকে কাজ করতে হেল্প করে, এগুলো আমাদেরকে কাজ করতে হেল্প করে, কোনো কিছু আমাদেরকে কাজ করে দেয় না। যদি কাজ হয়ে যেত তাহলে বাইরে আমাদেরকে আর কাজ দিত না, ওরা নিজেরাই কি সব কিছু এদেরকে দিয়ে করে ফেলতে পারতো সফটওয়্যার দিয়ে। সফটওয়্যার আমাদেরকে কাজ করতে হেল্প করে, তো সফটওয়্যার দিয়ে কখনো 100% হবে না, কোনো কিছু দিয়ে 100% হবে না। মানুষ করলে সেটাই কী হবে, নির্ভুল হবে, বিশুদ্ধ হবে, কারণ মানুষের মাথার মতো কোনো কিছুই কাজ করতে পারবে না। কম্পিউটার সিস্টেম যেটা কাজ করে সে দ্রুত কাজ করে, আর মানুষের মাথার মতো এত ইলিভারেট চিন্তা সে করতে পারে না।
আচ্ছা, কপিস্কেপ, গুগল ট্রান্সলেট, ভয়েস টু টেক্সট। এখন আমি একটুতে দেখছেন যে আমি ভয়েস বললাম, সেটা টেক্সট হয়ে গেল। আবার উল্টাটা করা যাবে না, টেক্সট টু ভয়েস। এটা তো আমি গুগল ট্রান্সলেটের ফরম্যাটে দেখালাম, বাট আপনাকে বায়ার একটা দিলেও একটা টেক্সট, একটা কি অডিও ফাইল। এখন বায়ার বললো কি যে এটা আপনি লেখেন, এটা লেখে এটা দিয়ে কি আপনি একটা কিছু কাজ করেন। কোনো কারণে আপনার কোনো একটা ভাষণ, বারাক ওবামা একটা ভাষণ দিল, আপনার দরকার হচ্ছে কি সেই ভাষণের একটা স্ক্রিপ্ট, তাই না? কোনো একটা সিনেমা, ওই সিনেমার কি ওই পুরোপুরি সবগুলো ডায়লগগুলোর স্ক্রিপ্ট আপনার মানে প্রয়োজন হচ্ছে। কি করবেন? আমরা সফটওয়্যার ইউজ করব ভয়েস টু টেক্সট। আবার যদি উল্টাটা প্রয়োজন হয়, আমরা উল্টা সফটওয়্যার খুঁজবো, টেক্সট টু ভয়েস। দেখেন, ভয়েস টু টেক্সট কনভার্টার চলে আসছে না অনেকগুলো। ফ্রি ভয়েস টু টেক্সট কনভার্টার, অনেকগুলো সফটওয়্যার আপনি পাবেন যেগুলো ভয়েসকে কিছু নিয়ে যাবে, টেক্সটে নিয়ে যাবে। সফটওয়্যারগুলো খুব ছোট, ইনস্টলেশন খুব সহজ। যদি আপনি উল্টাটা করেন, টেক্সট টু ভয়েস কনভার্টার, টেক্সট টু ভয়েস কনভার্টার চলে আসছে না। টেক্সট টু স্পিচ কনভার্টার, টেক্সটকে কিসে করবে? স্পিচে করবে, ঠিক আছে? তো গুগল ট্রান্সলেট দিয়ে তো আমরা সেটা করতে পারি, যে কোনো কিছু আমরা পড়তেও পারে, ইয়া করতে পারে। আবার এটা ভয়েস ওই ইয়া স্পিচ, টেক্সট টু স্পিচ, এটা এমএস ওয়ার্ড দিয়ে করা যায়। যাই হোক, এটা দেখলাম। এরপর হচ্ছে গুগল ড্রাইভ। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। গুগল ড্রাইভ, ড্রপ বক্স এবং স্কাই ড্রাইভ। দেখুন গুগল ড্রাইভ, এখন আমরা যখন আর্টিকেল লিখবো, আমরা আর্টিকেলগুলো বাইরের কাছে পাঠাবো কীভাবে? আর্টিকেল, ওয়েব কন্টেন্ট যখন আমরা লিখবো, সেগুলো আমরা কীভাবে পাঠাবো? পাঠানো খুব সহজ না? পেন ড্রাইভে ঢুকাবো, পেন ড্রাইভটাকে কুরিয়ার সার্ভিস করে পাঠিয়ে যাবো। পাঠানো যায় না? একদম সহজ না? 1 মাসের মধ্যে সেটা হাতে পাবেই। হ্যাঁ, এটা হচ্ছে একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে বাইরে গিয়ে বলেন যে তুমি চলে আসো, চলে এসে আমি কাজ করা শেষ নিয়ে যাবো, তাই না? 2 নম্বর। বলুন আর কি করা যায়? আপনি গিয়ে তাকে দিয়ে আসতে পারেন, ঠিক আছে? বলুন আর কিভাবে পাঠানো যায়? তাকে আপনি ইমেল করতে পারেন, তাই না? এখন ইমেলের মধ্যে সবকিছু আসবে না। ইমেলের মধ্যে একটা লিমিটেশন থাকে, অনেক বড় ফাইল, অনেক লম্বা ফাইল আপনি পাঠাতে পারবেন না। একটা 25 কিলোবাইট পর্যন্ত একটা লিমিট থাকে। অনেক বেশি ভারী ফাইল, অনেক বড় ফাইল, সেটাকে পাঠানো যায় না। তাইলে আর কি করা যায়? আচ্ছা, তাহলে আমরা যেটার মাধ্যমে করতে পারি, অনেক বড় ফাইল আমরা যেটার মাধ্যমে ট্রান্সফার করতে পারি, সেটা হচ্ছে ড্রাইভ থেকে। অনলাইনে মানে অনেকগুলো কোম্পানি আছে যারা অনেক বড় সিস্টেম তৈরি করছে, সিস্টেম বানাইছে, মানে অনেক বিশাল হার্ড ডিস্ক, ঠিক আছে? লক্ষ টেরাবাইট। কি জন্য? মানুষ ওখানে আপলোড করে যে কোনো ফাইল তারা কি ট্রান্সফার করতে পারবে। তো গুগল ড্রাইভ হলো সেরকম একটা সার্ভিস। আমরা যে কোনো জিনিস আমরা গুগল ড্রাইভে আপলোড করতে পারি। গুগল ড্রাইভে যদি আপলোড করি, মানে আমার কম্পিউটারে যে তথ্যগুলো জমা আছে, সেই তথ্যগুলো আমার কম্পিউটারে জমা থাকবে। কখনো যেন আমার কম্পিউটার যদি ডেস্ট্রয় হয়ে যায়, যদি হার্ড ডিস্ক ক্র্যাশ করে, তাহলে আমার তথ্যগুলো শেষ না? যদি আপনি পেন ড্রাইভে রাখেন, তাও কি পেন ড্রাইভটা হারাতে পারে। যে কোনো জায়গাতে রাখলে আপনার সেই জিনিসগুলো নষ্ট হতে পারে। বাট আপনি জিনিসগুলো যদি অনলাইনে রাখেন, অনলাইনের কোনো একটা ড্রাইভে রাখেন, আপনি যদি গুগল ড্রাইভে রাখেন, দেখেন drive.google.com, আপনি যদি আপনার তথ্যগুলোকে গুগল ড্রাইভে রাখেন, তাহলে সেগুলো কখনো হারাবে না, কখনো নষ্ট হবে না। কারণ গুগল ড্রাইভের একটা সার্ভার যদি নষ্ট হয়েও যায়, ওদের অনেকগুলো সার্ভার আছে, এটা কোথাও না কোথাও সেটার ব্যাকআপ থাকবে। তো আপনি আপনার কম্পিউটারে যদি কোনো একটা গুরুত্বপূর্ণ ফাইল রাখেন, সেটা নষ্ট হতে পারে, সেটা হারাতে পারে। বাট আপনার গুরুত্বপূর্ণ কোনো ফাইল যদি আপনি গুগল ড্রাইভে রাখেন, সেটা কখনো হারাবে না, কখনো নষ্ট হবে না। 1 নম্বর সুবিধা। আর 2 নম্বর সুবিধা হলো আপনি যে কোনো জায়গা থেকে সেটাকে রিকভার করতে পারবেন। আপনার সার্টিফিকেট সবগুলোকে আপনি স্ক্যান করছেন, স্ক্যান করে আপনি এখানে রাখছেন, খুব ভালো কথা। এখন আপনি কোনো কারণে ঢাকা গেছেন, ঢাকা থেকে হঠাৎ করে আপনার কোনো একটা সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে, আপনি সাধারণত গুগল ড্রাইভ থেকে সেটাকে স্ক্যান কপিটা নিয়ে সাধারণত ওটাকে প্রিন্ট করতে পারবেন। যে কোনো জায়গা থেকে যে কোনো ডকুমেন্ট আপনি রিকভার করতে পারবেন। তো গুগল ড্রাইভের সুবিধা হলো এটা, যে আমরা যেখানেই যাব ডাটা আমাদের সাথেই থাকবে, ঠিক
ঠিক আছে? আপনার সকল কিছু এখানেই থাকবে। এখানে আপনি আপনার যে কোনো ভিডিও, অডিও, টেক্সট, ইমেজ সব কিছু আপনি এখানে রাখতে পারবেন। 15 জিবি, 15 জিবি, 15 জিবি মানে অনেক। এখন গুগল ড্রাইভ বলে যে 15 জিবি, আমাদের যদি আরও বেশি দরকার আমরা পারবো না? একটা অ্যাকাউন্ট থেকে 15 জিবি, আপনি যদি 10টা অ্যাকাউন্ট খোলেন 150 জিবি না, তো আমাদের হাজার হাজার জিবি, লাখ লাখ জিবি ইউজ করতে কোনো সমস্যা হবে? যত অ্যাকাউন্ট তৈরি করেন, গুগল কি মানা করবে? আচ্ছা, দেখেন এখন আমরা কীভাবে গুগল ড্রাইভ ইউজ করব। দেখেন, আমরা গো টু গুগল ড্রাইভ, আমরা যাব drive.google.com। আমি আবার লাগবে না, ওটা লাগবে না, আপনি জাস্ট গুগল থেকে সরাসরি সার্চ করেন গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ লিখে সার্চ করলাম, এই আসলো। এটা না, এই যে google.com/drive, drive.google.com ওইভাবে লিখলেও আসে। এখানে আসলো, আসার পর গো টু গুগল ড্রাইভ। এখন আপনি আপনার ইয়াটা এখানে লগ ইন করেন, ওই জিমেল আইডিটা এখানে করতে হবে, লগ ইন করতে হবে। লগ ইন করলাম, করার পর এখানে চলে আসলো, চলে আসছে না? ঠিক আছে, এখানে আপনি যে কোনো কিছু আপনি এখানে আপলোড করতে পারবেন। আমি জাস্ট এখানে আপলোড করার জন্য, যেখানে আমি এখানে অনেকগুলো ইমেজ এখানে আপলোড করছি, যে কোনো কিছু আপনি আপলোড করার জন্য কী করবেন? নিউ না, মাই ড্রাইভ, এখানে আপলোডের একটা বাটন থাকবে। হ্যাঁ, ফাইল আপলোড, নিউ থেকে ফোল্ডার ফাইল আপলোড, ফাইল আপলোড। আপনি যে কোনো একটা ফাইল, এই কাওয়াটাকে আপলোড করেন। কাক এতক্ষণ ছিল কোথায়? আমাদের কম্পিউটারে। এখন এই কাকটা চলে যাচ্ছে কোথায়? গুগল ড্রাইভে। এখন আমার কম্পিউটারটা যদি এই মুহূর্তে যদি কি ক্র্যাশ হয়ে যায়, কোনো সমস্যা হবে? কোথায় থাকবে? গুগল ড্রাইভে থাকবেই, যে কোনো সময় আমরা সেটাকে রিকভার করতে পারবো। এখন আমি কাকটা এখানে নিলাম, এখন কাকটা এখানে নেওয়ার পর আমি কাকটাকে শেয়ার করব। কার সাথে শেয়ার করব? ফেসবুকে সবার সাথে শেয়ার করব। হ্যাঁ, বুঝলেন? অবশ্যই লগ ইন করতে হবে। হ্যাঁ, লগ ইন করতে হবে। আমাদের এটা কাকটা আপলোড হয়ে গেছে না? আমি একটা ডকুমেন্টকে আপলোড করলাম, আবার আমি এভাবে যে কোনো, এই যে কাকটা চলে আসছে না এখানে। আচ্ছা, কাক বাদ দেন, আমরা MS ওয়ার্ডের যে কোনো ফাইল, এই যে ফাইল আপলোড, আমরা এখানে MS ওয়ার্ডের যে কোনো ফাইল আমরা আপলোড করতে পারবো না? এক্সেলের ফাইল, MS ওয়ার্ডের ফাইল, এই হিস্ট্রি অফ ইংলিশ, এটাকে আমরা আপলোড করি, হচ্ছে না? মানে এক্সেল, ওয়ার্ড, যে কোনো ধরনের অফিস ফাইল আপনি এখানে আপলোড করতে পারবেন, যে কোনো ধরনের ভিডিও আপনি এখানে আপলোড করতে পারবেন, যেটা হচ্ছে সেটাই আপনি এখানে আপলোড করতে পারবেন। এটুকু বোঝা গেল আপলোড করাটা। আমি এগুলো নিয়ে বিস্তারিত বলেছি গুগল ড্রাইভ নিয়ে। এই যে এখানে এই যে ক্লাউড কম্পিউটিং 9 নাম্বার, ক্লাউড কম্পিউটিং। এই ক্লাউড কম্পিউটিংয়ের ভিতরে আমি গুগল ড্রাইভ, স্কাই ড্রাইভ, এই সবগুলো বলেছি। আমরা এবার বুঝবো সেটা শিখবো, অথবা আপনার বন্ধুদের গুগল ডক, গুগল ড্রাইভ, ড্রপ বক্স, স্কাই ড্রাইভ, মিডিয়া ফায়ার, জিড্ডু, আমি অনেকগুলো এখানে দেখিয়েছি, অনেক বিস্তারিতভাবে দেখিয়েছি। আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। 10 নম্বর ভিডিও, সরি 10 নম্বর না, 9 নম্বর ভিডিও, 9 নম্বর সিডি নাম্বার 8 নম্বর সিডির 9 নম্বর ভিডিও। এখানে আমি বিস্তারিতভাবে দেখিয়েছি যে ক্লাউড কম্পিউটিং কীভাবে ইউজ করবেন। ক্লাউড কম্পিউটিং বলতে আপনার গুগল ড্রাইভ, গুগল ডক, তারপর হচ্ছে স্কাই ড্রাইভ, মিডিয়া ফায়ার, এরকম অনেকগুলো সার্ভিস আছে। যে কোনো সার্ভিসের মাধ্যমে আপনি এটা করতে পারবেন। তো দেখুন, আমরা যে কোনো ফাইলকে এখানে নিয়ে আসতে পারবো, সেটা যেরকম ফাইল হোক না কেন, অডিও ফাইল হোক, ভিডিও ফাইল হোক, যেরকম ফাইল হোক না কেন, আমরা সেটাকে এখানে নিয়ে আসতে পারবো। এখানে নিয়ে আসার পর আমরা এটাকে শেয়ার করব। কার সাথে শেয়ার করব? জাতির উদ্দেশ্যে শেয়ার করব। এখন আপনি যদি 1000 মানুষকে যদি কোনো একটা কিছু দেখাতে চান, আপনাকে 1000 বার ইমেল সেন্ড করতে হবে না? ঠিক আছে, তার চেয়ে এখন আমি এটাকে কী করব, এক ক্লিকে আমি 1000 মানুষের সাথে শেয়ার করব। আমি এটার লিঙ্কটা নিই, লিঙ্কটা নেব, এই যে গেট লিঙ্ক, অথবা আমি পাচ্ছি শেয়ার,
গেট শেয়ারেবল লিঙ্ক। এই যে আমরা একটা লিঙ্ক পাচ্ছি না, এই লিঙ্কটা, এই লিঙ্কটা কিসের লিঙ্ক? এটা হচ্ছে কাওয়ার লিঙ্ক। দেখেন এই লিঙ্কটাকে আমি কি করবো, ফেসবুকে গেলাম, সবার সাথে শেয়ার করলাম। এখন আমি জাতির উদ্দেশ্যে এই কাওয়াটাকে শেয়ার করব। দিলাম, দেওয়ার পরে পোস্ট। তাহলে ফেসবুকে যে কেউ এখানে ক্লিক করে কাওয়াটাকে ডাউনলোড করতে পারবে না? ক্লিক করলো সরাসরি কাওয়া চলে আসবে, যে কেউ সরাসরি কি এখান থেকে ডাউনলোড করতে পারবে না? তাহলে আমরা খুব সহজে কি একটা জিনিসকে আমরা জাতির উদ্দেশ্যে শেয়ার করতেছি, তাই না? মানে আমরা যে জিনিসটাকে অনেকের কাছে আমাদের ইমেল করতে হবে, সেই জিনিসটা আমরা কি করতে পারি, আমরা জাস্ট এটা নেব, এই যে কোনো একটা ফাইল আমরা গুগল ড্রাইভে রাখবো। গুগল ড্রাইভে রাখার সুবিধা হচ্ছে আমরা ইচ্ছে মতো ফাইলকে আমরা গুগল ড্রাইভে আমরা রাখতে পারি, রাখার পর আমরা যে কোনো সময় সেগুলোকে শেয়ার করতে পারি, যে কোনো সময় সেটা লিঙ্কটাকে সেন্ড করলে শেয়ার হয়ে গেল, তাই না? তাহলে আমরা যে কোনো কিছু গুগল ড্রাইভে রাখতে পারি এবং আমাদের প্রয়োজন মতো যে কোনো সময় শেয়ার করতে পারি, ঠিক আছে? আবার আমি যদি চাই যে এই লিঙ্কটা কেউ দেখবে, কেউ দেখবে না, আপনার শুধু সিলেক্টেড কিছু পার্সন দেখবে, বাকিরা দেখবে না, আপনি সে ব্যবস্থা করতে পারেন, ঠিক আছে? ওই লিঙ্কটা যখন নেবেন তখন এখানে শেয়ারেবল লিঙ্ক আছে, দেখেন রাইট বাটনে ক্লিক করে এই যে শেয়ার, এই যে এখানে আছে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান ভিউ, যে কেউ দেখতে পারবে। আবার এখানে আছে অনলি স্পেসিফিক পার্সন ক্যান অ্যাক্সেস, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান এডিট, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান কমেন্টস। অনেকগুলো অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি না? মানে আপনি চাইলে এটাকে অ্যাসাইন করে দিতে পারেন, এটাকে কাস্টমাইজ করে দিতে পারেন, মানে যে কেউ সেটাকে দেখতে পারবে, অথবা শুধুমাত্র আপনি যাকে চান তাকেই আপনি দেখাতে পারবেন। আমি কি বুঝতে পারছি? তো আমি বিষয়টা জাস্ট আপনাদেরকে দেখালাম, এবং এটা নিয়ে বিস্তারিত বলা আছে আমার ভিডিওতে, ক্লাউড কম্পিউটিংয়ের ভিডিওতে। এটা হচ্ছে 9 নম্বর লেসন, 8 নম্বর সিডির 9 নম্বর লেসন। এখানে আমি আরও যেগুলো দেখিয়েছিলাম, আরও এই গুগল ড্রাইভের মতো আরও যতগুলো সার্ভিস আছে, সার্ভিসগুলো হলো, আচ্ছা আমি জাস্ট একটা ইমেজ দেখালাম, আপনারা ভেবে যে কোনো কিছু করতে পারবেন, এটুকু ক্লিয়ার? যে কোনো ধরনের এই MS ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল, অ্যানিমেশন ফাইল, অথবা সেটা যে কোনো কম্পিউটার রিলেটেড ফাইল হোক না কেন, আপনি যে কোনো কিছু শেয়ার করতে পারবেন কিসের মাধ্যমে? গুগল ড্রাইভের মাধ্যমে। আপনি গুগল ড্রাইভে যদি কোনো একটা জিনিস আপলোড করে রাখেন, সেটা কি একদম পার্মানেন্ট, আপনার কম্পিউটার হারাইলেও কি হারাবে না, ডাটা হারাবে না। ওই যে মোবাইলে আছে না, নেনা আমাদেরকে প্রতি মাসে 30 টাকা করে চার্জ নেয়, মোবাইল ব্যাকআপ, একটা ব্যাকআপের সিস্টেম আছে না, ওই যে প্রতি মাসে 30 টাকা করে চার্জ নেয়, যে মোবাইল হারালেও ডাটা হারাবে না, মোবাইল হারালেও নাম্বার হারাবে না, এটা কিন্তু অ্যাড দেয় না? তো ওইটার কোনো দরকার নেই, আপনি আপনার মোবাইলে যা তথ্য সবগুলো আপনি গুগল ড্রাইভে আপলোড করে রাখেন, ঠিক আছে? আর আপনি যদি চান যে ওই যে মোবাইলের ইয়াটা যেরকম ওরা যে সার্ভারে রাখে, ওদের সার্ভারে একটা লিমিটেশন আছে, আপনি সেম জিনিসটা আপনি সিনক্রোনাইজ যদি চান, যে আপনি আজকে একটা নাম্বার আপনি সেভ করছেন, ওই নাম্বারটা অটোমেটিক্যালি সেটা আপনার ইয়াতে চলে যাবে, ড্রাইভে চলে যাবে, ওইটাও করা যায়, ওটা স্মার্টফোন থেকে করা যায়, অ্যান্ড্রয়েড থেকে করা যায়। ওটা আপনি যদি সিনক্রোনাইজ করে রাখেন, অটোমেটিক্যালি আপনার সবগুলো কন্টেন্ট চলে যাবে, এবং আনলিমিটেড কন্টেন্ট ওখানে আপনি আপলোড করতে পারবেন, কোনো ধরনের কোনো ইয়া লাগবে না, চার্জ লাগবে না। মোবাইল ফোন থেকে চার্জ দিতে হবে, এখানে কোনো চার্জ লাগবে না। আবার মোবাইল ফোনের লিমিটেশন আছে, এখানে কোনো মানে লিমিটেশন নেই। তো অ্যান্ড্রয়েড ফোন থেকে, অ্যান্ড্রয়েড ফোনের সবগুলো কিছু যদি আপনি ওই ইয়াতে করে দেন, গুগল ড্রাইভে যদি আপনি সিনক্রোনাইজ করে দেন, তাহলে আপনার মোবাইল, আপনার ফোনের যতগুলো এই কন্ট্যাক্ট নাম্বার, ছবি, ভিডিও, যা কিছু আছে সমস্ত কিছু অটোমেটিক্যালি কি প্রতিদিনই ওখানে চলে যাবে। তো যে কোনো সময় যদি আপনার ইয়েটা হারাই যায়, মোবাইল ফোনটা হারাই যায়, আপনার কোনো সমস্যা নেই, ঠিক আছে? মানে টেনশনের কিছু নাই, শুধুমাত্র সাথে সাথে ইয়াটা চেঞ্জ করে দেবেন। আপনার ওইখানে যে লগ ইন করা থাকবে, আপনার জিমেল লগ ইন করা থাকবে, ওই জিমেলটার সাথে সাথে মানে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবেন, তাহলে কাজ শেষ। তাহলে যে চুরি করছে সে ও সুখে থাকুক, এটা নিয়ে আপনার কোনো টেনশন নেই। হ্যাঁ বুঝিনি? হ্যাঁ না, করতে পারবো তো, সে মোবাইলটা ইউজ করতে পারবো তো, সে মোবাইলটা ইউজ করবে, আপনার জন্য দোয়া করবে, বাট আপনার তো কোনো সমস্যা হচ্ছে না। মানে মানুষের ফোন হারালে সবচেয়ে বিব্রতকর যেটা হয়, মোবাইল নাম্বারগুলো হারাই যায়, অনেক কিছু হারাই যায়, তাই না?
এই কারণে প্রবলেম হয়। আচ্ছা, আমরা কি একটা কাককে সারা বিশ্ববাসীর উদ্দেশ্যে শেয়ার করতে পারবো? পারা যাবে তো? ভয়েস টু টেক্সট, গুগল ড্রাইভ। আচ্ছা, আমাদের লাস্ট টপিক গুগল ক্যালেন্ডার। আমরা কি সময় কভার করতে পারবো? আচ্ছা, আমি এটা বলে শেষ করতেছি। গুগল ক্যালেন্ডার, মনে করেন আগামী 25 তারিখে, আগামী মাসের অক্টোবর মাসের 25 তারিখে আবুলের বার্থডে। এখন এটা মনে রাখতে হবে না? সারা বছর আমাদেরকে অনেকগুলো ডেট মনে রাখতে হয় না? অনেকগুলো ইভেন্ট মনে রাখতে হয়। এখন আবুলের বার্থডের সময় মতো যদি আবুলকে উইশ করতে না পারেন, আবুল মাইন্ড করবে না, তাই না? এখন আবুলের বার্থডে যে আগামী মাসের অক্টোবরের 25 তারিখ, এটা আপনাকে মনে করে দেওয়ার দায়িত্ব কার? গুগলের মধ্যে কার? গুগল ক্যালেন্ডারের। ঠিক আছে? তাহলে আমরা সারা পুরা ইয়ার মধ্যে আমি যদি গুগল ক্যালেন্ডারকে বলি যে তুমি আমাকে অক্টোবরের 25 তারিখ আবুলের বার্থডে, এই আবুলের বার্থডের আগে তুমি আমাকে 5 বার আমাকে মনে করাই দেবা। কীভাবে? আমাকে 5 বার SMS করবা। 3 দিন আগে একটা SMS করবা, মানে 5 দিন আগে একটা, 2 দিন আগে একটা, 3 দিন আগে একটা, 1 ঘন্টা আগে একটা, আধা ঘন্টা আগে একটা। ঠিক আছে? এবং SMS আপনাকে কি বলবে সেটা আপনি কি আগে থেকে প্রিডিফাইন করে আপনি লিখে দেবেন। তাহলে সময় মতো, মানে আপনি ভুলে গেলেও কে ভুলবে না? গুগল ড্রাইভ ভুলবে না। আপনাকে সময় মতো সে SMS করবে, এবং SMSগুলো চার্জ ফ্রি। ঠিক আছে? গুগল কোনো পেমেন্ট কাটবে না। এভাবে সারা বছরের জন্য কয়েক হাজার যদি আপনি তৈরি করেন, মানে অ্যাপয়েন্টমেন্ট তৈরি করেন, নোটস তৈরি করেন, গুগল আপনাকে প্রত্যেকটার জন্য সময় মতো আপনাকে SMS করবে এবং আপনাকে সরাসরি ফোনও দিবে। যদি আপনি চান যে আপনাকে সরাসরি ফোন দিয়ে গুগল বলবে, ঠিক আছে, যে আবুলের বার্থডে তুমি এখানে বসে আছে কেন, গুগল আপনাকে সরাসরি ফোন দিবে, এবং এগুলো সম্পূর্ণ চার্জ ফ্রি। আপনি যদি বলেন যে আপনাকে SMS পাঠাতে, গুগল সরাসরি আপনাকে SMS পাঠাবে। যদি বলেন যে মেল পাঠাতে, আপনাকে মেল পাঠাবে। ঠিক আছে? মানে কীভাবে আপনাকে নক করবে। তো গুগল ক্যালেন্ডার যদি আপনার মনে থাকে, গুগল ক্যালেন্ডার যদি আপনি ইউজ করতে পারেন, তাহলে আপনি কখনোই কোনো কিছু ভুলবেন না। আমাদের সাধারণত এটা একটা কমন রোগ, মানে ভুলে যাওয়ার রোগটা একটা কমন রোগ, একটা কমন সমস্যা না? ঠিক আছে? আমরা সাধারণত অনেককেই ভুলে যাই। তো আপনার পরিচিত কারো যদি কী করে এই প্রবলেম থাকে অথবা ভুলে যাওয়ার সমস্যা থাকে, তাহলে আপনি তাকে শুধু গুগল ক্যালেন্ডার শিখিয়ে দেবেন। তাহলে আর কখনো অভিযোগ দিতে পারবে না যে আমি ভুলে গেছি। ঠিক আছে? কারণ ভুলে যাওয়াটাই স্বাভাবিক, বাট আমরা কি মনে করে দেওয়ার দায়িত্ব কার? গুগলের। এখন আমরা সেটাই শিখবো, গুগল ক্যালেন্ডার আমরা কীভাবে ইউজ করবো। তো দেখুন, আমরা প্রথমে যাচ্ছি আমরা এত কষ্ট করে না গিয়ে সরাসরি গুগলে যাই, লিখে গুগল ক্যালেন্ডার। গুগল ক্যালেন্ডার, google.com/calendar। পাচ্ছি না? ওই এটা আপনার আপনাকে তো ওই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এটা তো আপনার জিমেল, ওই জিমেল অ্যাকাউন্ট থেকে সব কিছু আপনি পারবেন। এই গুগল ক্যালেন্ডার দিয়ে আমরা অনেকগুলো কাজ করতে পারি। অক্টোবরের 25 তারিখ আবুলের বার্থডে, তাই না? তাহলে আমরা অক্টোবর মাসে যাই, আমরা এটাকে মান্থলিভাবে দেখি। মান্থ অক্টোবর, মে মাস, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের কত তারিখ? 25 তারিখ। 25 দিলাম। 25 তারিখ ক্লিক করলাম। এই যে ক্রিয়েট ইভেন্ট, একটা ইভেন্টের চলে আসছে না? এখন আমি দিলাম কি, এটা আবুলের বার্থডে দিলাম। ইভেন্ট ফাইন্ড নেম হোয়ার হোটেল রেডিসন। ক্যালেন্ডার সালমান খান ডেসক্রিপশন। এগুলো হচ্ছে খাবার দাবার আইটেমের নাম। মানে আপনাকে যখন SMS করবে গুগল থেকে, এই জিনিসগুলো আপনাকে দেখাবে, আপনি যা লিখবেন সেগুলো আপনাকে দেখাবে। আপনি হয়তো ততদিন আবুলকে ভুলে যেতে পারেন যে আবুল একখানা ভালো ছেলে, আবুল তোমার বন্ধু ছিল। ঠিক আছে? এগুলো মানে আপনার যা ইচ্ছা আপনি লিখতে পারেন, এই আপনার লেখাগুলো আপনাকে SMS করে পাঠাবে। সবগুলো দিলাম, দেওয়ার পরে শো ভিজিবিলিটি, অ্যাড ভিডিও কল। স্যার অল ডেটা হবে স্যার, হ্যাঁ অল ডে স্যার ডেটা নিয়ে দিবে। মানে প্রত্যেক দিনে পাঠাতে দেবো আপনাকে। দাঁড়ান, এখানে আরও অপশন আসছে।
নির্দিষ্ট ডেটে তো আমরা পাঠাবো। ফাইন্ড এ টাইম 10টা বাজে, তাই না? 10টা তো অথবা 8টা অথবা সকাল 8টা বাজে, সকাল 8টা বাজে। দাঁড়ান, এখানে ইভেন্ট ডিটেলস এত তারিখ এতটা বাজে, এতটা থেকে এতটা, ঠিক আছে? এগুলো দিচ্ছেন, দেওয়ার পরে মানে এই ডেটে পাঠাবে আর কি। অ্যাড এ ভিডিও কল। এই যে নোটিফিকেশন, আপনাকে নোটিফিকেশন কীভাবে পাঠাবে? একটা হচ্ছে ইমেল, একটা হচ্ছে SMS, একটা হচ্ছে পপ আপ SMS। তো আমরা SMS পাঠানোর জন্য আমরা আগে থেকে কী করবো? সেটিংসে গিয়ে আমাদের মোবাইলটা অ্যাড করা থাকবে। জিমেলে তো হ্যাঁ, ফোনের অপশনটা বাংলাদেশে নেই। হ্যাঁ, ইমেল SMS পপ আপ। তাহলে আপনি যদি SMS সিলেক্ট করেন, আপনি বলেন যে আমাকে কি 5 দিন আগে একটা ফোন দিবা, 5 দিন আগে একটা SMS করবা, আবার আরেকটা SMS করবা কদিন আগে, 3 দিন আগে, 3 দিন, আবার দিবা, আবার SMS করবা কদিন আগে, 1 দিন আগে, ঠিক আছে? আবার SMS করবা 1 ঘন্টা আগে। আপনারা এটা আজকে প্র্যাকটিস করে দেখবেন, এটা হয় কিনা দেখবেন, মানে 5 মিনিট আগে, যারা আপনি দেখা মাত্র দৌড় দিতে পারেন, ঠিক আছে? মানে আপনাকে অ্যালার্ট করবে। অ্যালার্ট এই সব কিছু করার পর যদি আপনি সেভ করে রাখি, তাহলে আপনি নির্দিষ্ট সময় কী করবে? আপনাকে সে মানে SMS করে নোটিফাই করবে। তো যার ফলে কোনো ইভেন্টে আপনি ভুলবেন না। 25 তারিখ কই? এই যে অক্টোবরের 25 তারিখ আবুলের বার্থডে, এখানে আসছে না? কই? আবুলস বার্থডে, ঠিক আছে? তাহলে এইভাবে সারা পুরো বছরের জন্য আপনি অনেকগুলো ইভেন্ট এখানে সিলেক্ট করতে পারেন, অনেকগুলো নোটিফিকেশন এখানে অ্যাড করতে পারেন। তো যার ফলে আপনার যে কোনো কিছু আপনি মানে কোনো কিছু আপনি ভুলবেন না। আপনার যে কোনো ঘটনা, যে কোনো কিছু আপনাকে মনে রাখার দায়িত্বকার গুগল ক্যালেন্ডারের। আপনাকে সকালে ঘুম থেকে ডাকার দায়িত্বকার কী ভেবে? আপনি প্রতিদিন একটা করে সিলেক্ট করবেন, যে ওই এখানে ডেটের মধ্যে দেবেন প্রতিদিন, এভরিডে সকাল 6টায়, ঠিক আছে? তো সকাল 6টা বাজে কখন মানে 5 মিনিট পর আপনাকে কি SMS করবে। তো আপনি SMS এর রিংটোনটা যদি একটু লম্বা দিয়ে রাখেন, মানে SMS এর রিং হলে কি হবে? SMS আসলেই ফুল রিংটোন বাজবে। আপনি যদি ওইটা সিলেক্ট করে রাখেন, তাহলে প্রত্যেকদিন সকালে গিয়ে 5 বার করে আপনাকে নক করবে, আপনাকে ডাকবে। এখন আপনার মোবাইলে যদি আপনি SMSটা সেট করে রাখেন, আপনার মোবাইলে তো আমরা অ্যালার্ট দিতে পারি। মোবাইলে অ্যালার্ট দিলে কি হয় কি, অনেক সময় এটা মোবাইল সেটিংসে চেঞ্জ হতে পারে, মোবাইলটা চেঞ্জ হতে পারে। আপনি যদি গুগলে যদি হয়, তাহলে আপনার যেটাই চেঞ্জ হোক না কোনো সমস্যা নেই, এটা ফিক্সড। অবশ্যই নেট কানেকশন থাকে না গুগলের ইয়ার জন্য, SMS আসার জন্য না, নেট কানেকশন লাগবে না। গুগলের নেট কানেকশন আপনার ওই আমরা এখানে সেট করে রাখতেছি, আমি আপনার মোবাইলে সেট করবো, ঠিক আছে? আপনার মোবাইলে কোনো নেট নাই, আপনি নর্মাল একটা সেট ইউজ করেন, আপনার মোবাইলে SMS যাবে। হ্যাঁ, কোনটা? না, নাম্বার দেবো তো আমরা, আমি নাম্বার দেবো, নাম্বার আমরা দেবো এখান থেকে। এই যে সেটিংসে দেখেন, আপনি আগে থেকে আপনার নাম্বারটা সেট করতে হবে। আমরা সেটিংসে যাব, সেটিংস থেকে যাব, আপনার জিমেল থেকে নিয়ে নেবে। জিমেলে আমরা নাম্বার দিই না খোলার সময়, তবে এখানে আবার আলাদাভাবে নাম্বারটা দিতে হবে। সেটিংস থেকে কোথায়? সেটিংস থেকে এই যে নাম্বারটা আমার এখানে দেওয়া আছে, কান্ট্রি লগ ইন, এই যে মোবাইল সেট আপ দেখতে পাচ্ছেন, নাম্বার দেওয়া আছে এখানে, ঠিক আছে? এই নাম্বারে চলে যাবে। এখানে এগুলো আমি দেখিয়েছি। এখানে ভেরিফিকেশন করতে হবে, নাম্বারটা দিতে হবে, আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে, মানে ফোন নাম্বারটা গুগল ক্যালেন্ডারের সাথে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে কি জিনিসটা হবে, আমি এই বিষয়গুলো সময় সংক্ষিপ্ততার কারণে আমি বলতে পারতেছি না, আর এগুলো বলার দরকারও নাই, কারণ এগুলো সবগুলো আমি এখানে বলছি। দেখুন গুগল ক্যালেন্ডার, আপনারা এটা দেখে নেবেন। কোথায়? গুগল ক্যালেন্ডার, ঠিক আছে? এখানে প্রায় 27 মিনিট আমি এটা নিয়ে বলছি, একদম বিস্তারিতভাবে দেখিয়েছি। আপনারা গুগল ক্যালেন্ডারটা দেখে নেবেন এখান থেকে, ঠিক আছে? এগুলো আমাদের লাইফের জন্য, এগুলো আপনি আমাদের লাইফের প্রত্যেকটা স্টেপের জন্য এই জিনিসগুলো প্রয়োজনীয়। এগুলো আমাদের প্রফেশনাল কাজের জন্য যেরকম প্রয়োজনীয়, এবং যে কোনো কাজের জন্য প্রয়োজনীয়, ঠিক আছে? আপনি আউটসোর্সিং করেন বা না করেন, এই জিনিসগুলো কি আপনার সারা জীবনে প্রয়োজন হবে। যদি আপনি এই জিনিসগুলো ফলো করেন, এই জিনিসগুলো যদি আপনি কাজে লাগান, তাহলে আপনি স্মার্ট, তাই না? হ্যাঁ, কোনো কিছু লাগবে না। হ্যাঁ, পিএ লাগবে না। আপনার সাধারণত যে কোনো একজন ব্যস্ত মানুষের ইয়া থাকে না, শিডিউলার থাকে না, শিডিউলার
যে ওর কখন কোথায় প্রোগ্রাম কোথায় কি এগুলো কি শিডিউল করে দেয় না নায়িকাকে। এখন আপনার যদি এটা থাকে, এটা হচ্ছে আপনার অনলাইন শিডিউলার, আপনাকে যে কোনো সময় কি সে আপনার পাশে এটা সবসময় থাকবে। আমি গুগল ক্যালেন্ডার নিয়ে বিস্তারিত দেখিয়েছি, ওখানে আপনারা ওইটা দেখে নেবেন। আর গুগল ক্যালেন্ডার আমাদের মেইনলি যে কারণে লাগবে, আপনি যদি বাইরের সাথে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তাহলে আপনাকে শিডিউল এক্সচেঞ্জ করতে হবে বাইরের সাথে, ঠিক আছে? তো শিডিউল এক্সচেঞ্জ করার জন্য, মানে নোটিফিকেশন এক্সচেঞ্জ করার জন্য এবং অনেক কাজে গুগল ক্যালেন্ডারের সাথে বাইরের সাথে আপনাকে আপটুডেট থাকতে হবে। তো আপনি যদি আউটসোর্সিংয়ের কাজ করতে চান, গুগল ক্যালেন্ডার আমাদের অন্যতম একটা টুলস। এটা গুগল ক্যালেন্ডারের মাধ্যমে আরও অনেক কিছু করা যায়, অনেক কিছু জানা যায়, মানে অনেকগুলো কাজ করা যায়, সেগুলো আমি ভিডিওতে বলছি। তো আপনারা গুগল ক্যালেন্ডারটা ভালোভাবে দেখবেন এবং এইটা আপনাকে যে কাজ পেতে হেল্প করবে, স্পেশালি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজগুলো পেতে আপনাকে হেল্প করবে, ঠিক আছে? আচ্ছা, আমি আর একটু আগে যেটা বলেছিলাম, ওই যে গুগল ড্রাইভ আপনাকে ওই আর্টিকেল লেখার ক্ষেত্রে আমাদের জন্য এটা প্রয়োজনীয়, গুগল ড্রাইভ। আবার দেখেন গুগল ড্রাইভের পরে আরও অনেকগুলো আছে, যেমন স্কাই ড্রাইভ, মাইক্রোসফটের হলো স্কাই ড্রাইভ, এরপর হচ্ছে ড্রপবক্স, এরপর হচ্ছে মিডিয়া ফায়ার, জিড্ডু, এটা হচ্ছে মাইক্রোসফটের কি গুগল স্কাই ড্রাইভ। এটা মনে নাম চেঞ্জ হয়েছে, এখন ওয়ান ড্রাইভ বলো এটাকে, এই যে এখন ওয়ান ড্রাইভ হয়ে গেছে এটার নাম। আচ্ছা, ওয়ান ড্রাইভ, তারপর আছে কি মিডিয়া ফায়ার, আচ্ছা ড্রপবক্স, এটা তো আপনারা চিনেন। সবগুলো সিস্টেম একই, এগুলো সবগুলো আমি সিরিজে দেখিয়েছি। আমি আজকে যেগুলো নিয়ে আলাপ করলাম, এই যে সিস্টেমগুলো, এগুলো জাস্ট আমি হিন্টসটা দিচ্ছি, বাট পুরোপুরিটা দেখে নিতে হবে ভিডিও থেকে। যেহেতু এগুলো ভিডিওতে আছে, আমি জাস্ট হিন্টসটা দিচ্ছি, আপনারা এগুলো পরিপূর্ণভাবে মানে ভিডিও থেকে দেখে নেবেন, ঠিক আছে? অথবা আমার এখান থেকে যতটুকু শুনছেন, এরপরে যদি আপনি প্র্যাকটিস করেন, আপনি আরও অনেক ভালোভাবে জিনিসগুলো করতে পারবেন। আপনারা জিনিসগুলো প্র্যাকটিস করবেন, এখান থেকে যদি কোনো প্রবলেম হয়, কোথাও যদি বুঝতে কোনো অসুবিধা হয়, আমাকে আগামী ক্লাসে শুরু দিয়ে বলবেন। তো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন? কারো কোশ্চেন? আপনারা আজকের ক্লাসে নতুন কে? আজকের ক্লাসে ফার্স্ট একজন, একটু হাত তোলেন। 1 2 3, আপনি কি ফার্স্ট? আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, ওয়েব কন্টেন্ট রাইটিং, আমাদের আজকে হলো 4 নম্বর ক্লাস, 4র্থ ক্লাস। তো আমাদের এটা নিয়ে আরও একটা ক্লাস চলবে, আরেকটা ক্লাসের পর আমরা নতুন ক্লাস শুরু করব, ঠিক আছে? তো আজকের ক্লাসে আপনারা হয়তো কিছু বুঝতে পারছেন, কিছু বুঝেন নাই, যেটা আমাদের জিনিসগুলো সিকুয়াল, ঠিক আছে? তো আজকের ক্লাসে আপনারা তেমন কিছু বুঝেন নাই, আমাদের এটা নিয়ে আগামী একটা ক্লাস হবে, আরও একটা ক্লাস হওয়ার পরে কি আমাদের নতুন টপিক শুরু হবে, এবং নতুন টপিক যখন শুরু হবে, তখন আপনারা সব কিছু বুঝবেন, এবং যেগুলো হয়ে যাচ্ছে ক্লাস, এই ক্লাসগুলো আপনি আবার পাবেন। যারা আপনারা আজকে নতুন, এই ক্লাসগুলো আপনারা আবারও পাবেন, ঠিক আছে? আপনারা যখন নতুন টপিক শুরু হবে আগামী সপ্তাহের পরের সপ্তাহে, তখন আপনারা সব কিছু বুঝবেন, পরে আপনারা ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবেন। আপনারা তাহলে আগামী ক্লাসে ক্লাসগুলো কন্টিনিউ করেন, যতটুকু বুঝছেন অতটুকু কি আপনারা ওই ক্লাসের রেকর্ডগুলো দেখতে পারবেন, এগুলো দেখে আরও বুঝতে পারবেন।